হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো স্টুডেন্টসরা? আমি আব্দুল আলামিন ফাহিম। তোমাদের সাথে হয়তো আমার এটা প্রথম সাক্ষাৎ। তোমরা যারা কমার্সের এবং আর্টসের আছো, তোমাদের সাধারণ বিজ্ঞান ফাইনাল শর্ট নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের শর্ট সিলেবাসের মোটামুটি যাবতীয় বিষয়বস্তুর সিকিউ নিয়ে কথাবার্তা বলবো। আহ, আমি আসলে সায়েন্সে পড়াই, সায়েন্সের কেমিস্ট্রি পড়াই। দীর্ঘদিন ধরে অফলাইনে পড়িয়েছি, প্রায় 7 বছরের অধিক সময় ধরে। তারপর হচ্ছে এই গত বছর থেকে এই রিথিংকের সাথে অনলাইনে আমার যাত্রা শুরু। তো বেসিক্যালি এই অফলাইনে এত দীর্ঘদিন পড়ানোর পর আসলে অনলাইনেও তোমাদের সাথে একটু ভালোবাসাটা ছড়িয়ে দিতেই আমার আসলে অনলাইনে আগমন। তো এরই ধারাবাহিকতায় তোমরা যারা আছো কমার্স এবং আর্টসের স্টুডেন্টরা, তোমাদের তো আসলে সাধারণ বিজ্ঞান পড়তেই হয় কম্পালসারি সাবজেক্ট হিসাবে। বিজ্ঞান খুব মজার একটা জিনিস। তো যাই হোক, তোমাদের হাতে আসলে খুব বেশি সময় নেই, আগামীকালই তোমাদের পরীক্ষা। তো এর মধ্যে আমি তোমাদেরকে চাচ্ছি একটু ভালো করে তোমাদের যে কোনো ধরনের কনফিউশন যদি থাকে সেটা ক্লিয়ার করে দেওয়া, এবং হচ্ছে তোমাদের একটা ভালো ফাটাফাটি একটা রিভিশন যদি হয়ে যায় এই ক্লাসটার মাধ্যমে, তাহলে তোমরা আগামীকাল গিয়ে একটা চমৎকার পরীক্ষা দিয়ে আসতে পারবে। তো চলো আমরা কথাবার্তার কালক্ষেপণ না করে আমাদের হচ্ছে গিয়ে ক্লাসটা শুরু করে দিই। আসো, আমি প্রথমেই হচ্ছে যে কিছু ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো একটু ক্লিয়ার করে দিই। যেমন অধ্যায় 10 হচ্ছে তোমাদের বল চ্যাপ্টার। এটা তোমরা জানো যে এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। হ্যাঁ, তোমাদের 6টা চ্যাপ্টার আছে। তো যার ফলশ্রুতিতে এটার একটা চান্স আছে যেখান থেকে 2টা কোশ্চেন চলে আসতে পারে, এইটা এবং তোমাদের পরে যে অধ্যায়টা আছে অর্থাৎ এসো তড়িৎকে জানি, এটা থেকে আসার একটা সম্ভাবনা আছে। সো আমি হচ্ছে যে তোমাদের শুরু করে দিই। ধরো একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, বোর্ড কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা বলা হয়েছে কি, একটি দৌড় প্রতিযোগিতায় কাজল 5 মিটার পার সেকেন্ড বেগে শুরু করে 15 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড বেগে শুরু করছে এবং 15 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, অর্থাৎ তার মধ্যে সে গতি লাভ করেছে। এখন দেখো, তথ্য 2 বলছে যে সুমন বৈশাখী মেলায় বন্দুক দিয়ে বেলুন ফোটাতে গেছে। তোমরা হয়তো দেখছো যে বন্দুক দিয়ে গুলি করে করে বেলুন ফোটাতে হয়। তো সেটা গুলি বের হওয়ার সময় পিছনের দিকে একটা ধাক্কা অনুভব করছে। আচ্ছা, গ নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে কাজলের ত্বরণ নির্ণয় করো। সো ত্বরণ জিনিসটা কিন্তু খুব মানে খুব সহজ একটা জিনিস। দেখো আমরা গ নাম্বার সলভে যদি যাই, খেয়াল করে দেখো এইখানে এই যে এটা দেখো বলছে কি বেগ শুরু করছে। আচ্ছা, যখন কোন একটা বস্তু বা ব্যক্তি যেই হোক না কেন, কোন একটা বস্তু আমরা কনসিডার করতে পারি বিজ্ঞানের ভাষায়, বস্তু যদি বেগ শুরু করে, অর্থাৎ শুরু করার যে কথাটা বলা আছে সেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি আদিবেগ। তোমরা হয়তো জানো। তার মানে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আসলে আদিবেগ, তাই না? তাহলে আমরা যেটা বলতে পারি এই আদিবেগটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আসো আমরা একটু দেওয়া আছে এগুলো লিখে ফেলি। দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে আদিবেগ। আদিবেগ এটা হচ্ছে গিয়ে দেখো ইউ। ইউ ইকুয়ালস টু কি? ইউ ইকুয়ালস টু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তোমাদের বইতে এককগুলা বাংলা করে দেওয়া আছে, তোমরা চাইলে ইংলিশ এককে ইউজ করতে পারো। অর্থাৎ এই যে মিটার পার সেকেন্ড, এই যে এককটা, এই যে এটাকে তোমরা চাইলে এইভাবে লিখতে পারো, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে, দ্যাট উইল বি অলসো ওকে। এবং হচ্ছে দেখো এরপরে বলছে কি 15 সেকেন্ড পরে, টাইমটা মনে রাখবা, 15 সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ এই অবস্থায় এসে আমরা আসলে বেগের শেষ অবস্থাটা জানতে পারলাম। শুরুর দিকে 5 মিটার ছিল, 5 মিটার পার সেকেন্ড ছিল, 15 সেকেন্ড পরে গিয়ে সেটা 20 মিটার পার সেকেন্ড হয়েছে। তার মানে এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি শেষ বেগ। তাহলে আমরা এবার আরেকটা দেওয়া আছে পেয়ে গেলাম, সেটা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে শেষ বেগ ভি। এই যে শেষ বেগ ভি যেটা, এটা হলো 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড। এবং টাইমটা আমাদের মাথায় রাখতে হবে, টাইম দেওয়া আছে হচ্ছে 15 সেকেন্ড। তাহলে আমরা বলবো সময়, সময় টি এটা হচ্ছে গিয়ে 15 সেকেন্ড। ঠিক আছে, সময়টা এটা হচ্ছে 15 সেকেন্ড। ক্লিয়ার? এখানে টাইমটা একটু বাংলায় উঠে গেছে, বেসিক্যালি এটার টাইমটা হচ্ছে মানে 15 হবে। সো যাই হোক, এটা প্রিন্টিং মিস্টেক আর কি। সো এখন দেখো বলছে কাজলের ত্বরণ বের করতে। তোমরা ত্বরণের ফর্মুলা অবশ্যই জানো। আমরা আসলে কি জানি বলো তো? ত্বরণের ফর্মুলা কি তোমাদের মনে আছে? দেখো ত্বরণের ফর্মুলা কি, এ ইজ ইকুয়ালস টু, ত্বরণ হচ্ছে এ, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি কি ত্বরণ, ত্বরণ এ ইকুয়ালস টু, দেখো কি বলতে পারি, ভি শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইড বাই হচ্ছে সময়। শেষ বেগ মাইনাস আদিবেগ, অর্থাৎ এটা হচ্ছে বেগের পার্থক্য। আমরা পার্থক্য কি বের করি বলতো? পার্থক্য যখন আমরা বের করি তখন আমরা শেষ যেই ভ্যালুটা সেটা নেই প্রথম ভ্যালুটার থেকে, মানে শেষ ভ্যালুটাকে আমরা
বিয়োগ করি। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে কি, যে আমরা হচ্ছে গিয়ে শেষ বেগ বিয়োগ আদি বেগ, এটাই কিন্তু আমাদের বেগের পার্থক্য। এই বেগের পার্থক্যটাকে সময় দিয়ে ভাগ করে দিলে আমরা শুধু ত্বরণ পেয়ে যাই। তাহলে ত্বরণের ফর্মুলা হচ্ছে v মাইনাস ইউ বাই টি। আসো আমরা ফর্মুলা বসাই দিই, একদম ইজি। সো এখানে হচ্ছে 20, ইউ হচ্ছে 5, নিচে ভাগ করবো হচ্ছে 15 দিয়ে, অ্যান্সার বের করলে দেখবে আসবে 1। সো এককটা কি, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা চাইলে এইভাবে এককটা লিখতে পারো মিটার পার সেকেন্ড স্কোয়ার, দুইভাবেই অ্যান্সারটা কারেক্ট। তাহলে খুব সহজ, আমরা ত্বরণের একটা ফর্মুলা বসিয়ে দিলাম v মাইনাস ইউ বাই টি দিয়ে আমরা সহজেই কাজটা করে ফেললাম। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। সো এবার আসো ঘতে কি বলছে। বলছে তথ্য দুইয়ের ঘটনাটি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে। দেখো এই যে ধাক্কার বিষয়টা, এইটা হচ্ছে এই যে আমাদের ঘ, তথ্য দুই, প্রথমেই বলে দেই অ্যান্সারটা হচ্ছে তথ্য দুইয়ের বিষয়টি, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। নিউটনের, দেখো এখানে হচ্ছে কি করবে, নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে, তৃতীয় সূত্রকে সমর্থন করে। ঠিক আছে, ক্লিয়ার? কিভাবে করলো, আসো কিভাবে করলো দেখি। খুব সহজ, যখন সে বন্দুকটা ছুঁড়ে মারতেছে, বন্দুক দিয়ে যখন সে গুলি করতেছে, তখন সে পিছনের দিকে ধাক্কা খাচ্ছে। এই কথাটা আসলে কিভাবে হইলো, আসো দেখি। মনে করো এটা একটা বন্দুক, আমি জাস্ট র্যান্ডমলি একটা বন্দুক আঁকলাম, অত ভালো তো আঁকতে পারি না, সো র্যান্ডমলি একটা বন্দুক আঁকতেছি, বড় হয়ে গেল। এটা হচ্ছে র্যান্ডমলি একটা বন্দুক আমি দিলাম, ধরে নাও কথার কথা একটা বন্দুক, ওকে। সো এখন ঘটনা হলো যে আমাদের এই যে বন্দুকটা, এটা দিয়ে যখন গুলিটা ছোড়া হবে, একটু ভালো করে খেয়াল করে দেখো। তুমি এখান থেকে ট্রিগার চেপে, অর্থাৎ তুমি এখানে কি করলা, তোমার এখানে আঙুল আছে, তুমি এই আঙুল দিয়ে কি করলা, আঙুল দিয়ে হচ্ছে তোমার ট্রিগারটাকে চেপে ধরলা, তাই না? আঙুল দিয়ে যখন তুমি এভাবে ট্রিগারটাকে চেপে ধরবা, চেপে ধরলে সাথে সাথে কি হবে, এখানে যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা একটা বল প্রয়োগ করবে, ধাক্কা প্রয়োগ করবে। এটার মাঝখানে কি আছে বলো, এই যে আমাদের যে হচ্ছে গিয়ে আমরা কি বলতে পারি, এইখানে এই যে আমাদের পিস্তলটা, এটার মাঝখানে স্প্রিং আছে, এই স্প্রিংটাই কিন্তু কি করছে, এই স্প্রিংটাই হচ্ছে বুলেটটাকে সজোরে ধাক্কা দিয়েছে। আচ্ছা, বুলেটটা যখন ধাক্কা প্রাপ্ত হলো, অর্থাৎ বুলেটটাকে যখন আমরা বল প্রয়োগ করে ধাক্কা দিলাম, তখন কি হলো, বুলেটটা যখন বের হয়ে গেল, আমরা কিন্তু নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি যে প্রত্যেকটা ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সমান ও বিপরীত প্রতিক্রিয়া মানে কি, আমি যদি কোনো কিছুকে ধাক্কা দেই, তাহলে সাথে সাথে আমিও কিন্তু ওইখান থেকে একটা বল অনুভব করি। তুমি চিন্তা করে দেখো, এটা কিন্তু খুব স্বাভাবিক। ফর এক্সাম্পল ধরো আমি যদি কথার কথাই বোর্ডটা একটা ধাক্কা দিই, বোর্ডটা যদি আমরা ধাক্কা দিই, বোর্ডে কি আমি একটা বাধা অনুভব করব না? মানে কি বুঝতে পারছো? ধরো আমি বোর্ডে ধাক্কা দিলাম, বোর্ডের যে এখানে বোর্ডের যে পৃষ্ঠটা আছে, সেটা কিন্তু আমার হাতের উপর বল প্রয়োগ করবে। তুমি যাই করো না কেন, যেখানেই বল প্রয়োগ করবা, সেখান থেকে একটা অপোজিট তুমি কি পাবা, বল ফেরত পাবা, এবং সেটা হবে তোমার ওই বলের সমান। দ্যাট মিনস নিউটনের তৃতীয় সূত্র কি বলছে, কোন একটা বল প্রয়োগ করলে সেটা সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া আছে। দেখো এই বুলেটটার দিকে এখানে একটা বল প্রয়োগ করা হয়েছিল, তাহলে এই যে এখানে যে বুলেটে যে বলটা প্রয়োগ করলো, বুলেটটা কি করবে, বুলেটটা হচ্ছে তার সমান একটা বিপরীত প্রতিক্রিয়া এই পিস্তলটার উপরে দিবে। ওকে, এই পিস্তলটার উপরে দিবে, তার মানে বুলেটে যখন সামনে ছুটে যাবে, তখন পিস্তলটাও কিছুটা পিছনের দিকে ধাক্কা অনুভব করবে। সো এটা আসলে কোত্থেকে আসলো, এটা আসলো আমাদের নিউটনের তৃতীয় সূত্র থেকে। প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমি যদি বন্দুক নিয়ে যদি হচ্ছে আমি একটা গুলি করি, গুলিটা যাওয়ার সাথে সাথে আমার পিছনে কাঁধে একটা ধাক্কা অনুভব করব, কারণ সেটার বিপরীত প্রতিক্রিয়া চলে আসছে। তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কি, আমাদের অ্যান্সার হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা কি বলতে পারি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান, বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান, সমান ও বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান। তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। সো তোমার ওই যে বন্দুকের যে ঘটনাটা, বন্দুক থেকে গলি বের হওয়ার সময় খেয়াল করে দেখছো পিছনের দিকে ধাক্কা অনুভব করছে, তার কারণই হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। সো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা আসলে এই ব্যাখ্যাটা করতে পারি। বুঝতে পারছি আশা করি সবাই, আশা করি তোমরা এই জিনিসটা ব্যাখ্যা করে দিতে পারবা।
তাহলে আমরা চলে যাব হচ্ছে নেক্সটে। আসো নেক্সটে যাই। দেখো কি বলছে, ইমন 1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 5 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করলে বস্তুটির গতিবেগ 50 মিটার পার সেকেন্ড হয়। বস্তুটির সামনের দেয়ালে বাধা পেয়ে ফিরে আসে। দেখো কি বললো, উদ্দীপকে বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে আমাদের কি কি ডাটা দেওয়া আছে আমরা একটু দেখি। আসো গ নাম্বারে চলে যাই। গতে হচ্ছে 1 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 5 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করছে, বস্তুটির গতিবেগ 50 মিটার পার সেকেন্ড হয়, প্রযুক্ত বলের মান বের করছে। স্থির বস্তু মানে কি বুঝছো? দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে স্থির বস্তু। স্থির বস্তু মানে হচ্ছে তার শুরুর দিকে কোনো বেগ ছিল না। এই জন্য আমরা স্থির বস্তু বলা মানেই ধরে নিব কি, ধরে নিব আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। কথাটা কি বুঝতে পারছি? কথা কি বুঝছি আমরা? স্থির বস্তু মানেই হচ্ছে সেটার আদি বেগ ছিল না, অর্থাৎ আদি বেগ 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা দেওয়া আছে কি বলতে পারি, দেওয়া আছে আদিবেগ u ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, u ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই স্থির বস্তুর উপর 5 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে, 5 সেকেন্ড। তাহলে সময়টা আমাদের কত? দেখো এখানে সময় দেওয়া আছে, সময়। তাহলে এখানে সময় হচ্ছে গিয়ে কত? সময় হলো গিয়ে t, টাইম হচ্ছে t ইকুয়ালস টু হচ্ছে 5 সেকেন্ড। ঠিক আছে, এবং দেখো বস্তুটির গতিবেগ 50 মিটার পার সেকেন্ড হয়। তার মানে এটার শেষ অবস্থাটা দেওয়া আছে, বল প্রয়োগ করার পর তার বেগটা কত হলো লাস্টে গিয়ে সেটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 50 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা বলবো শেষ বেগ। তাহলে আমরা বলতে পারি শেষ বেগ v, এটা ইকুয়ালস টু কত? 50 মিটার পার সেকেন্ড। সেটা দেওয়া হচ্ছে 50। ক্লিয়ার? তাহলে দেখো এখানে শেষ বেগের আদি বেগ দেওয়া আছে, আমরা ত্বরণ বের করতে পারি না? আচ্ছা দেখো, আমাদের ত্বরণটা আগে লাগবে, ত্বরণ বের করতে পারলে পরে হচ্ছে আমরা বল বের করতে পারবো। আরেকটা ইনফরমেশন দেখো এখানে কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে 1 কেজি ভরের বস্তুর কথা বলা আছে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো বস্তুর ভর m ইকুয়ালস টু 1 কেজি। ক্লিয়ার? ভেরি ক্লিয়ার আশা করি। আচ্ছা এবার বলো তো আমরা কি জানি? প্রথমত আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে বস্তুর ত্বরণ। দেখো আমাদের বল বের করতে হলে কিন্তু ত্বরণ লাগবে, মাথায় রাখবা। ক্লিয়ার? বলের মান বের করতে আমাদের কি লাগবে? বলের মান বের করতে ত্বরণ লাগবে, ত্বরণ। আগে ত্বরণ লাগবে, পরে আমরা ত্বরণ ব্যবহার করে বল ব্যবহার করতে পারবো। আসো তাহলে আগে ত্বরণ বের করে ফেলি। ত্বরণ a ইকুয়ালস টু কি আসে বলতো? ওই যে আমাদের সেই পুরান সূত্র v মাইনাস u বাই t। এই তো, তাহলে বসিয়ে ফেলি। v হচ্ছে কত? 50, u হচ্ছে 50, আর t কত? t হচ্ছে 5। তাহলে দেখো ত্বরণের মান চলে আসতেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাদের ত্বরণের এককটা কিন্তু সাবধানে ইউজ করবা, এখানে একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ পেয়ে গেছি, এবার হচ্ছে বলের পালা। বলের জন্য ফর্মুলা কি আবার আমরা জানি। দেখো বল, তোমরা একটা ফর্মুলা জানো, নিউটনের তৃতীয় সূত্র থেকে ফর্মুলাটা আসে, সেটা হচ্ছে গিয়ে বল F ইকুয়ালস টু ma। বল F ইকুয়ালস টু হচ্ছে ma, তাই না? এটা তোমরা জানো। তাহলে এই যে দেখো m এর মান দেওয়া আছে, m এর মান দেওয়া আছে কত? 1। এই যে খেয়াল করো m এর মান হচ্ছে আমাদের 1। তাহলে আমরা 1 বসিয়ে দিই, m এর মান হচ্ছে 1। আর a কত? a আমাদের চলে আসছে 10, তাহলে আমরা 1 বসিয়ে দিই 10। সো এইভাবে হচ্ছে 10। আর তোমরা জানো যে বলের একক হচ্ছে নিউটন, তোমরা চাইলে বাংলায় লিখতে পারো বা দিয়ে এইভাবে 10 নিউটন এভাবেও লিখতে পারো। বড় হাতের n দিলে ওই এককটাকে নিউটন বলা হয়। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, বলের মান আমরা বের করে ফেললাম। বুঝতে পারছি আশা করি, খুব ইজিলি বলের মানটা পেয়ে যাচ্ছি। ওকে, এবার আসো আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি। দেখো কি বলছে, বস্তুটি পুনরায় ইমনের কাছে ফিরে আসার কারণ বিশ্লেষণ করো। দেখো তুমি যখন, অর্থাৎ ইমন যখন বস্তুটাকে কি করলো, বল প্রয়োগ করলো, বল প্রয়োগ করলে ধরো এটা একটা, ধরো কোন একটা বড় বল, ফুটবল ধরো, সে কি করলো, ফুটবলটাকে এভাবে ছুঁড়ে মারলো। সো দেয়ালে গিয়ে বাড়ি খাবে, মানে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার ফেরত চলে আসবে। তাহলে এই যে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার ফেরত চলে আসলো ইমনের কাছে, এই বিষয়টা কিন্তু আমরা একটু আগেই ব্যাখ্যা করেছি। তুমি কোন একটা বস্তুর উপর যখনই বল প্রয়োগ করবা, তুমি যে ধরো এই 1 কেজি বস্তুটাকে আমরা একটা ফুটবল ধরছি, এটাকে আমরা ছুঁড়ে মারলাম দেয়ালে, ছুঁড়ে মারলে সে দেয়ালে গিয়ে ধাক্কা খাবে না?
আচ্ছা দেয়ালে গিয়ে কিভাবে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়া মানেটা কি, এই বলটাই গিয়ে দেয়ালে বল প্রয়োগ করবে এবং যখনই কোনো বল প্রয়োগ হয়, আমি বলছি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কিন্তু দেয়াল আরেকটা বিপরীত বল প্রয়োগ করে এবং সেটা সমপরিমাণই করে। অর্থাৎ তুমি ছুঁড়ে মারলে বলটা গিয়ে, অর্থাৎ বল বলতে আমি 1 কেজি বস্তুটা চিন্তা করতেছিলাম, এই বলটা গিয়ে তোমার দেয়ালে যেই বল প্রয়োগ করবে, দেয়ালটা কিন্তু সমপরিমাণ বল এই ফুটবলটার উপর প্রয়োগ করবে। বুঝতে পারছো? তার মানে এখানেও সেম ঘটনাই ঘটছে। এখানে নিউটনের তৃতীয় সূত্র অ্যাপ্লাই হয়েছে। একটি ক্রিয়ার প্রত্যেক ক্রিয়ারই, ক্রিয়া বলতে এখানে কি বোঝাচ্ছে, ক্রিয়া বলতে বোঝানো হচ্ছে বল প্রয়োগ করা। সো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান। এই জন্যই এই যে বিপরীত প্রতিক্রিয়ার কারণেই কিন্তু ফুটবলটা আবার গিয়ে বা বস্তুটা যেটা ছুঁড়ে মারছিল সেটা আবার গিয়ে রিটার্ন আসছে। সো এখানে বস্তুটি পুনরায় ইমনের কাছে ফিরে আসার কারণ কি, এই কারণটাও হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, সেম কারণ। ঘ নাম্বার ব্যাখ্যাটা কি বলতো, তাহলে বস্তুটি ফিরে আসা, বস্তুটি দেয়ালে ধাক্কা খেয়ে পুনরায় ফিরে আসার কারণ, পুনরায় ফিরে আসার কারণ কি বলতো, নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, সূত্রানুযায়ী কি হবে বলতো, প্রত্যেক ক্রিয়ারই, যেটা আমি মাত্র বললাম। আচ্ছা বলো, এখানে ক্রিয়া বলতে কি বুঝাইছি, ক্রিয়া বলতে বুঝাইছি যে প্রযুক্ত বল। ঠিক আছে, কোনো কিছুর উপর বল প্রয়োগ করা মানেই সেখানে এখানে ক্রিয়া বোঝানো হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে প্রত্যেক প্রযুক্ত বল বা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে প্রতিক্রিয়া মানে কি, প্রতিক্রিয়া মানে হচ্ছে যেই ধাক্কাটা বা যে বলটা আবার ফেরত দেয়, বল প্রয়োগ করলে যে বিপরীত বলটা পাওয়া যায়, সেই বিপরীত বলটাকেই আমরা প্রতিক্রিয়া বলছি। তাহলে প্রতিক্রিয়া মানে কি, প্রতিক্রিয়া মানে হচ্ছে বিপরীত বল। তো সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, এই বিপরীত বলের ফলেই কিন্তু বস্তুটা আবার ধাক্কা খেয়ে পুনরায় ফেরত আসলো। এই যে বিপরীত বল, এই যে এইটা, এই বিপরীত বলের ফলেই বস্তুটি ধাক্কা খেয়ে পুনরায় ফেরত আসে, ধাক্কা খেয়ে পুনরায় ফেরত আসে, পুনরায় ফেরত আসে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি, ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা জিনিসটা ব্যাখ্যা করতে পারবা। সো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সটে। দেখো কি বলছে, যাত্রী সহ একটি নৌকার ভর 500 কেজি। নৌকাটিতে দেখো যাত্রী সহ কি বলছে, একটি নৌকার ভর 500 কেজি। তো ভর দেওয়া আছে, নৌকাটিতে মাঝি লগি দিয়ে 250 নিউটন বল প্রয়োগ করে সামনের দিকে চালালেন। দেখো ঘটনাটা কি, লগি মানে হচ্ছে বৈঠার কথা বলা হচ্ছে। ঠিক আছে, সো দেখো তাহলে এখানে কি বলছে, কিন্তু যাত্রীগণ লাফ দিয়ে নামার সময় নৌকাটি পিছনের দিকে সরে গেল। তার মানে ধরো এইটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে ঘাট, অত ভালো তো এখানে আসলে আমি আঁকতে পারি না। ঠিক আছে, ধরো এটা একটা ঘাট, হ্যাঁ, এখানে পানি টানি আছে, পানির স্রোত আছে এই জায়গায় আর কি। এইখানে মনে করো একটা নৌকা আছে, ওকে ক্লিয়ার? এইখানে একটা নৌকা আছে ধরে নাও। সো এই হলো ধরো নৌকা, কথার কথা। এই নৌকাটাকে, এই যে নৌকাটা এইখান থেকে হচ্ছে তোমার লগি মানে হচ্ছে বৈঠা। সো বৈঠা দিয়ে দেখো বৈঠা দিয়ে বল প্রয়োগ করা হলো এই দিকে, এইদিকে কত নিউটন বল প্রয়োগ করা হলো, 250 নিউটন। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। দেখো এখান থেকে বৈঠা দিয়ে বল প্রয়োগ করা হলো, এই যে ধরো এখানে বৈঠা আছে। সো বৈঠাটা দিয়ে কোন দিকে বল প্রয়োগ করা হয়েছে, এই যে সামনের দিকে 250 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, ওকে। আর এদিকে মনে করো কিছু যাত্রী আছে, এই যাত্রীরা কি করলো, যাত্রীগুলা লাফ দিয়ে চলে গেল হচ্ছে গিয়ে ঘাটে যাওয়ার সময়, ভালো করে বুঝো বিষয়টা, ভালো করে একটু বুঝো।
ঘাটে যাওয়ার সময় কি হলো, নৌকাটি পিছনের দিকে সরে গেল। বুঝতে পারছো? আচ্ছা, একটা বিষয় একটু তোমাদেরকে বলি, তুমি সামনের দিকে যদি চালাইতে চাও নৌকা, তাহলে আমার কথাটা আগে বুঝো। মানে আমি অ্যারোটা একটু কারেক্ট করব। হ্যাঁ, নৌকাটা সামনের দিকে যাচ্ছে, এই জন্য আমি অ্যারোটা সামনে দিছিলাম। বলের দিকটা একটু বোঝার চেষ্টা করো। নৌকা তো সামনের দিকে যাবে, কিন্তু বলটা কই প্রয়োগ হবে? সবসময় এই যে সমান ও বিপরীত প্রতিক্রিয়া, এই ঘটনাগুলো কিন্তু সবসময় ঘটে। অলওয়েজ নৌকা চালাচ্ছে, মাঝি নৌকা চালাচ্ছে, তুমি চিন্তা করো, নৌকা সামনের দিকে যখন আগায়, তখন সে বইটা কোন দিকে ঠেলা দেয়? পিছনের দিকে ঠেলা দেয়। এই যে পিছনের দিকে ঠেলা দেয়, তার মানে বৈঠাটা যদি পিছনের দিকে বল প্রয়োগ করে, আমি জাস্ট এই হলুদ কালি দিয়ে দেখাই, বৈঠা যদি পিছনের দিকে ঠেলে, বুঝো, বৈঠা পিছনের দিকে ঠেললে নৌকা যায় সামনের দিকে। তাহলে নৌকার ইয়াটা আমি একটু দিকে দেখাই, দেখো বৈঠা পিছনের দিকে ঠেলছে, বাট নৌকা কোথায় গেছে? নৌকা গেছে সামনের দিকে। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? এই কালারটা আর একটু হচ্ছে গিয়ে লাইট হওয়া উচিত। হ্যাঁ, এই যে দেখো, তাহলে নৌকা গেছে কই? নৌকা গেছে সামনের দিকে। বৈঠা ঠেলা হয়েছে পিছনে, এই যে বৈঠাটা পিছনে ঠেলছি, পিছনে যে ধাক্কা দিলাম, এই ধাক্কা বলটা প্রয়োগ করছি পিছনের দিকে, কিন্তু বিপরীত প্রতিক্রিয়ার কারণে নৌকাটা সামনে আগে গেছে। দেখো, এই জন্য প্রতিবার যখন তুমি বৈঠা দিয়ে পিছনের দিকে ধাক্কা দিবা, নৌকা সামনে আগে যাবে। বৈঠা দিয়ে পিছনে ধাক্কা দিবা, নৌকা সামনে আগে যাবে। কারণ কি? এই যে বলের বিপরীত প্রতিক্রিয়া। তাহলে নৌকা যাচ্ছে সামনের দিকে, কিন্তু তুমি বৈঠা দিয়ে যে বলটা প্রয়োগ করলা, এই যে বৈঠা দিয়ে, সেটা প্রয়োগ করছে কত? 250 নিউটন। কথা কি বোঝা গেছে? বৈঠা দিয়ে বল প্রয়োগ করছো 250 নিউটন। এখন আসো, এখন বিষয়টা বুঝো। নামার সময় নৌকাটি পিছনের দিকে সরে গেল। আচ্ছা, এখন মনে করো, ধরো আমি হচ্ছে কি, এখানে প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট হয়েছে, আমি একটু কথাটা বুঝাই। ধরো নৌকাটা এটা হলো সামনের দিক তার। এখন মনে করো ঘটনা কি হবে, যাত্রী আসলে সামনের দিকেই আছে, সামনের দিকেই যাত্রী আছে। তাহলে আমার হচ্ছে গিয়ে এটা আসলে উল্টা হয়ে যায় বিষয়টা। মানে এই ধরো নৌকাটা হচ্ছে যে এই দিকে যাচ্ছে, যাত্রীকে ওই নৌকার দিকে লাফ দিতে হবে, নাহলে কিন্তু পিছনে সরবে না। তার মানে কি? তার মানে আমি একটু প্রেক্ষাপট চেঞ্জ করে দিই। ধরো কথার কথা, আমার কাছে যাত্রীটা এখানে নাই, যাত্রীটা এইখানে নাই, এইখানে যে পয়েন্টটা বলছে তা অনুযায়ী আমাদের যাত্রীটা এখানে নাই। বুঝো বিষয়টা, আমি তোমাদের ক্লিয়ার করে দিব। যাত্রীটা ধরো এইখানে আছে, এখানে একটা যাত্রী আছে, ধরো এইখানে একটা যাত্রী আছে, ঠিক আছে? সে এখান থেকে মনে করো এই জায়গায় আরেকটা নৌকা, এখানে আরেকটা নৌকা আছে, সে এই নৌকা ঝাঁপ দিবে। কারণ আমার সময়ের কথা তো বলছে, ঝামেলা হয়ে গেল। দেখো, কথার ব্যাখ্যাটা তাদের একটু সমস্যা হয়ে গেছে। সে এই নৌকায় ঝাঁপ দিবে মনে করো, আচ্ছা কালার চেঞ্জ করে দিই। যাত্রীটা কই ঝাঁপ দিবে? এই নৌকায় ঝাঁপ দিবে। সো নৌকা আগাচ্ছে সামনের দিকে, যাত্রীরাও লাফ দিল এদিকে, কিন্তু যাত্রীরা যখন সামনের দিকে লাফ দিল, তখন আবার নৌকাটা পিছনের দিকে সরে গেল। তখন নৌকাটা আবার কিসের দিকে সরে গেল? যাত্রী লাফ দেওয়ার কারণে নৌকাটা সরে গেল পিছনের দিকে। তাহলে সিনারিওটা আশা করি বুঝতে পারছি। নৌকা বৈঠা দিয়ে ঠেলা দিচ্ছে, সামনের দিকে নৌকা আগাচ্ছে, আবার যাত্রী সামনে থেকেই লাফ দিল, সামনে থেকে লাফ দেওয়ার ফলে নৌকাটা চলে গেল কোথায়? পিছনের দিকে। এটুকু আশা করি সবাই বুঝছো। এবার আমরা ব্যাখ্যা যাবো যে কেন এটা হয়েছে। ঠিক আছে, ওকে। এখন আসো গতে যাই। গ নাম্বার, গ গ দেখো কি বলছে, নৌকাটির ত্বরণ বের করতে বলছে। আচ্ছা, মোটামুটি আমরা সবাই জানি। দেখো এখানে বল দেওয়া আছে, প্রযুক্ত বল, তাহলে আমরা এখানে কি বলতে পারি? গিভেন দেওয়া আছে দেখো নিউটন, তাহলে আমরা দেওয়া আছে কি বলতে পারি? দেওয়া আছে প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু হচ্ছে 250 নিউটন। সো আমরা চাইলে বাংলায় লিখতে পারি, আবার ইংলিশেও লিখতে পারি। বাংলায় লিখে দিলাম 250 নিউটন। ক্লিয়ার? আর নৌকার ভর দেওয়া আছে 500 কেজি। এই যে দেখো, নৌকার ভর 500 কেজি দেওয়া আছে। আমরা বলতে পারি ভর এম ইকুয়ালস টু হচ্ছে 500 কেজি। 500 কেজি। তাহলে দেখো আমাদের কাছে কি চাওয়া হয়েছে? আমাদের কাছে চাওয়া হয়েছে ত্বরণ এ, এইটা কত? ত্বরণ এ কত? দেখছো, এই যে দেখো, ত্বরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা খুব সহজে ফর্মুলা জানি, এফ ইকুয়ালস টু এম এ, ওইখান থেকে আমাদের এ বের হয়ে যাবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এ ইকুয়ালস টু কি? এফ বাই এম।
সো এফ কত? এফ হচ্ছে 250 আর এম কত? এম হচ্ছে 500। সো এটা ভাগ করলে দেখবে আসবে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তো এটাই আমাদের অ্যান্সার। একদম ইজি, একদম ইজি, এটাই আমাদের অ্যান্সার। এখন আসো ঘ এর কথাটা বলি। ঘ কিন্তু আমাদের ব্যাখ্যার সময় আমরা বুঝে গেছি যে এটা আসলে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। নিউটনের কোন সূত্রকে সমর্থন করে? এটা সমর্থন করে নিউটনের তৃতীয় সূত্রকে। সো নিউটনের তৃতীয় সূত্র কি এটা আমরা ভালো করে জানি, ঘুরে ফিরে ওটাই আমাদের অ্যান্সার। কিভাবে দেখো, এই যে এতক্ষণ তো এটাই ব্যাখ্যা করলাম বক বক করে, এই যে দেখো কিভাবে ঘটনাটা নিউটনের তৃতীয় সূত্র অ্যাপ্লাই করে। এই যে যে আমাদের যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা লাফ দিল সামনের দিকে। ব্যক্তিটা যখন সামনের দিকে লাফ দিছে তখন সে কি করলো? সামনের দিকে লাফ দিল, সে সামনের দিকে ঝাঁপায় পড়লো। তার মানে তার বলটা প্রয়োগ করলো সে সামনের দিকে, নিজেকে সামনের দিকে বল প্রয়োগ করলে আগে গেল। তো সে যে সামনের দিকে বল প্রয়োগ করে আগে গেল, তার সেই বিপরীত প্রতিক্রিয়াটা কোন দিকে অ্যাপ্লাই হবে? পিছনের দিকে অ্যাপ্লাই হবে না? সেই গেল সামনের দিকে, তার বিপরীত প্রতিক্রিয়া অ্যাপ্লাই হবে পিছনের দিকে। যার ফলে তার এই বিপরীত প্রতিক্রিয়ার কারণে নৌকাটা পিছনের দিকে একটা ধাক্কা খাবে। এই যে নৌকাটা এ পিছনের দিকে একটা ধাক্কা খাবে, পিছনের দিকে ধাক্কা খেয়ে পিছনের দিকে চলে যাবে। জাস্ট লাইক বন্দুকের মতো, সামনে গুলি বের হয়ে গেছে, বন্দুক পিছনে ধাক্কা খাইছে। নৌকার ক্ষেত্রে সেম, ব্যক্তি নৌকা থেকে সামনের দিকে লাফ দিল, নৌকাটা পিছনের দিকে ধাক্কা খাবে। তো তার মানে এটা আমাদের নিউটনের তৃতীয় সূত্র, ওই যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাকেই ফলো করে ঘুরে ফিরে। বুঝতে পারছি আশা করি সবাই? একদম ইজি, ঠিক আছে। সো এখন আমরা একটু তড়িৎ অধ্যায়টা দেখবো, আমাদের প্রাত্যহিক জীবনে তড়িৎ, এই অধ্যায়টা একটু আমরা দেখি। আসো, তো চলো চলে যাই। দেখো এখানে কি বলা আছে, চিত্র 1-এ দুটি 60 ওয়াটের বাল্ব ও একটি 65 ওয়াটের ফ্যান শ্রেণীবর্তনীতে সংযুক্ত। তার মানে তুমি দেখো, এই যে দেখো এখানে একটা 60 ওয়াটের দুইটা বাল্ব আছে, আর এই যে 65 ওয়াটের একটা ফ্যান শ্রেণীতে আছে। শ্রেণী মানে কি? একটার পর একটা পাশাপাশি থাকা। আর এই যে এরকম ভাগ হয়ে দুইটা আলাদা আলাদা ব্রাঞ্চে ভাগ হয়ে গেলে ওটা আমরা বলি সমান্তরাল, এটা তোমরা জানো। তাহলে উদ্দীপকের চিত্র 1-এর বাল্ব ও ফ্যান দৈনিক 6 ঘন্টা করে চালালে 1 মাসে ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা আসলে একটু দেখি কি কি দেওয়া আছে আমাদের, সেগুলো একটু দেখি। দেখো 60 ওয়াটের দুইটা বাল্ব দেওয়া আছে, আর 65 ওয়াটের একটি ফ্যান দেওয়া আছে। 65 ওয়াটের একটি ফ্যান দেওয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি? গ নাম্বার দেওয়া আছে দুটি 60 ওয়াটের বাল্ব। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি 60 ওয়াটের বাল্ব দুটি। ফ্যান কয়টা আছে? 65 ওয়াটের ফ্যান হচ্ছে একটা আছে। আমরা বলতে পারি 65 ওয়াটের ফ্যান একটি। ওকে, এবার দেখো বাল্ব ও ফ্যান দৈনিক 6 ঘন্টা করে চালাতে হয়েছে 1 মাস। তাহলে দেখো 1 মাস বাল্ব ও ফ্যান চালালে বাল্বটা ভালো করে লিখি, বাল্ব ও ফ্যান চালালে দেখো কত দৈনিক 6 ঘন্টা করে। তাহলে এই কথাটা আমরা একটু লিখে দিই, দৈনিক 6 ঘন্টা করে। এখানে আগে লিখতে পারি আমরা কি, দৈনিক 6 ঘন্টা করে বাল্ব 1 মাস বাল্ব ও ফ্যান চালালে মোট সময়। দেখো সময় টি ইকুয়ালস টু কি আসে? 6 ঘন্টা করে তুমি 1 মাস চালাইছো দৈনিক, একদিনে 6 ঘন্টা, 1 মাস মানে 30 দিন। তাহলে আমাদের কত ঘন্টা আসতেছে? 30 ইন্টু 6, দ্যাট মিনস 180 ঘন্টা। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যেটা দেখলাম যে আমাদের 30 দিনে হচ্ছে গিয়ে কি হবে, 6 ঘন্টা করে চালালে 180 ঘন্টা মোট ব্যয় হবে। এখন তাহলে আমরা আসলে যেটা বলতেছিলাম যে আমাদের যে 60 ওয়াটের যে বাল্ব, এগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো আমাদের যে ব্যয়িত শক্তি, বাল্বের ক্ষেত্রে একটা শক্তি ব্যয় হবে,
আর ফ্যানের ক্ষেত্রে একটা শক্তি ব্যয় হবে। এবার আমরা ওই শক্তি দুটাকে যোগ করে দিলে আমাদের মোট শক্তি চলে আসবে। তাহলে আমরা দেখি বাল্বের ক্ষেত্রে কি ব্যয় শক্তি ব্যয় হচ্ছে। বাল্ব কিন্তু খেয়াল রেখো দুইটা আছে, দুইটা। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং বাল্বের ক্ষেত্রে ব্যয়িত শক্তি, বাল্বের ক্ষেত্রে ব্যয়িত শক্তি এটা সমান হচ্ছে 2 ইন্টু, দেখো দুইটা বাল্ব এজন্য আমরা 2 ইন্টু 60 ওয়াট দিছি, 60 ওয়াট করে। আর কতটুকু চালাবো, 180 ঘন্টা চালাবো। আর একটা বিষয় একটু মাথায় রাখো, একটা বিষয়টা মাথায় রাখো, এটা কিন্তু ওয়াট আসছে, ওয়াট। ওয়াটকে কিলোওয়াটে প্রকাশ করতে হলে, কিলোওয়াট, কিলোওয়াটে ধরো আমার কাছে আছে 500 গ্রাম, 500 গ্রামকে আমি কেজিতে প্রকাশ করতে চাই, তাহলে 1000 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে হাফ কেজি বা 0.5 কেজি আসবে। তাহলে এই ওয়াটটাকে যদি আমি কিলোওয়াটে প্রকাশ করতে চাই, ধরো ওয়াটটাকে আমি প্রকাশ করতে চাই কিলোওয়াটে, কারণ আমরা যে বিদ্যুতের ইউনিট হিসাব করি, বিদ্যুতের ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ারে হয়, বুঝছো? এটা একটু বলে দেই, এখানে দেখো একটু মনে রাখবা, বিদ্যুতের ইউনিট কিন্তু হিসাব হয় কিলোওয়াটে, এটা হিসাব হয় কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে? কিলোওয়াট ঘন্টা, ক্লিয়ার? সো এইখানে যে আমাদের রেজাল্ট আসছে, এটা আসছে ওয়াটে, এটাকে কিলোওয়াটে কনভার্ট করতে হলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা আসবে আমাদের অ্যান্সার চলে আসবে কিলোওয়াট ঘন্টায়। তাহলে আসো দেখি এটা কত ওয়াট আসে, কিন্তু কত কিলোওয়াট ঘন্টা আসে। এখানে হচ্ছে 2 ইন্টু 60 ইন্টু হচ্ছে 180 ডিভাইডেড বাই হচ্ছে 1000, 21.6 অর্থাৎ 21.6 কিলোওয়াট ঘন্টা, 21.6 কিলোওয়াট ঘন্টা, ক্লিয়ার? এটা আসছে আমাদের বাল্বের ক্ষেত্রে ব্যয়িত শক্তি। এবার দেখবো ফ্যানের ক্ষেত্রে ব্যয়িত শক্তি, এবং ফ্যানের ক্ষেত্রে ব্যয়িত শক্তি, ফ্যানের ক্ষেত্রে ব্যয়িত শক্তি কত আসবে দেখো, দেখো হচ্ছে ইকুয়াল দিয়ে লিখি। এইখানে খেয়াল করো, ফ্যান একটা ইউজ করছি আমরা, ফ্যান ইউজ করছি একটা, এবং সেটা হচ্ছে 65 ওয়াট। তাহলে যে 1 ইন্টু 65 ইন্টু সময় কত, 180 ঘন্টা, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের কত কিলোওয়াট ঘন্টা আসতেছে, আসো দেখে ফেলি। 65, তাহলে এখানে আসতেছে 11.7 কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা। সো এই তো, এবার বাল্ব আর ফ্যানের ব্যয়িত শক্তি যোগ করে দিলে আমাদের মোট বিদ্যুৎ শক্তির পরিমাণ চলে আসবে। তাহলে সুতরাং সুতরাং মোট বিদ্যুৎ শক্তি, মোট বিদ্যুৎ শক্তি সমান হচ্ছে 21.6 প্লাস 11.7 এত ইকুয়ালস টু, তাহলে এটা কত আসতেছে দেখি আসো, এটা আসবে 33.3, 33.3 কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা। বোঝা গেছে? ক্লিয়ার? ভেরি ফাইন। সো এখন হচ্ছে কি আমরা ঘ নাম্বার কোশ্চেনে যাই। বলছে গৃহে তড়িৎ বিন্যাসের জন্য উদ্দীপকের কোন চিত্রটি সুবিধাজনক। দেখো আমরা এটার ব্যাখ্যাটায় যাই। ঘ নাম্বার, কোন চিত্রটি সুবিধাজনক, দেখো চিত্র 1 যেটা আছে, চিত্র 1, চিত্র 1-এ হচ্ছে গিয়ে ভালো করে খেয়াল করে দেখো, এটাই যে আমরা বললাম, এই যে একটা যন্ত্রের পর আরেকটা যন্ত্র, তারপরে আরেকটা যন্ত্র, এরকম যদি কোনো ভাগ না থাকে, দেখো এখানে ভাগ হয়ে গেছে, এই যে দিক দিয়ে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে, এই ভাগ হয়ে যাওয়াটাকে আমরা বলতেছি ব্রাঞ্চে হয়ে যাওয়া, ভাগ হয়ে যাওয়াটাকে আমরা কি বলতেছি, ব্রাঞ্চ হয়ে যাওয়া। তাহলে এই যে ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, এই জিনিসটাকেই হচ্ছে গিয়ে আমরা কি বলতেছি, ভাগ হয়ে ব্রাঞ্চ হয়ে যাওয়া, এই ব্যাপারটাকে আমরা বলতেছি সমান্তরাল হওয়া। আর একটার পর একটা এরকম কোনো ভাগ হয়ে ব্রাঞ্চ হয়ে যাচ্ছে না, কোনো ভাগ হচ্ছে না, এটাকে আমরা বলতেছি শ্রেণীতে সংযুক্ত। এটাকে তোমার বলা যায় হচ্ছে গিয়ে তোমার সমবায়, সমবায় বলা হয়। সমবায় মানে হচ্ছে কোঅর্ডিনেশন, অর্থাৎ এই সাজানোর জিনিসটাকেই সমবায় বলা হয়। তাহলে এটা হচ্ছে সমান্তরালে সংযুক্ত সমবায়, আর এটা হচ্ছে শ্রেণীতে সংযুক্ত সমবায়। মনে রাখবা সব সময় সমান্তরালে সংযুক্ত সমবায় সবসময় বেটার হয়। কি কি কারণে বেটার হয় আগে বুঝি আমরা। তাহলে আমরা ঘতে আসি। ঘ এর ক্ষেত্রে চিত্র 1 দেখো, চিত্র 1 এইটা হচ্ছে শ্রেণীতে সংযুক্ত সমবায়,
সংযুক্ত সমবায়। ঠিক আছে, শ্রেণীতে সংযুক্ত সমবায়ের অসুবিধাগুলো কি কি? অসুবিধাগুলো আগে দেখি আসো। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যে এই শ্রেণীর ক্ষেত্রে দেখা যায় যে তুমি যখন একটা পর একটা নতুন করে যন্ত্র তুমি দিবা, তত কি হবে, প্রথম যন্ত্রগুলোর ক্ষেত্রে শক্তির পরিমাণ বেশি থাকে, পরের যন্ত্রগুলোর ক্ষেত্রে তড়িৎ শক্তি কম আসে। অর্থাৎ প্রথম যন্ত্রের তড়িৎ শক্তি ব্যয় হয়ে যায়, এরপরে দ্বিতীয় যন্ত্রে গেলে কিন্তু সেই পরিমাণ শক্তি আর আসতেছে না। এরকম যন্ত্র যত বাড়তে থাকে তত তড়িৎ শক্তির পরিমাণ কমতে থাকে। বুঝতে পারছো? ক্লিয়ার? এইটা কেন হয়? কারণ হচ্ছে এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, মনে রাখবা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দুইটা যন্ত্র, ধরো এই দুইটা যন্ত্রের মাঝখানে দুইটা আমি পয়েন্ট নিলাম, এই যন্ত্রের মাঝখানে যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝখানে বিভব আসলে পার্থক্য বিদ্যমান থাকে। বিভব পার্থক্য বিদ্যমান থাকার অর্থ কি? অর্থাৎ এখানে যদি প্রথমে বেশি বিভব থাকে, তখন এই যন্ত্রটা পার হলে বিভব কমে যায়। অর্থাৎ এটাকে বলা হয় বিভব ভোল্টেজ ড্রপ, ইংলিশে বলা হয়, আর এখানে বাংলায় বলা হয় বিভব পতন। অর্থাৎ শ্রেণী সংযোগের সময় যখন আমরা একটার পর একটা যন্ত্র যতগুলো যন্ত্র হচ্ছে গিয়ে যতগুলো যন্ত্র দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, যন্ত্রগুলায় বিভবের পতন হয়। এই বিভবের পতনের ফলে তড়িৎ শক্তি ব্যয় হয়ে যায়। তার মানে প্রথম যন্ত্রে বেশি তড়িৎ শক্তি থাকলে সেখান থেকে কিছু ব্যয় হয়ে যাবে, দ্বিতীয় যন্ত্রে গিয়ে কিন্তু ওই প্রথমে যে বেশি পরিমাণ তড়িৎ শক্তি ছিল সেটা কিন্তু আর দ্বিতীয় যন্ত্রে থাকে না, দ্বিতীয় যন্ত্রে কম তড়িৎ শক্তি চলে আসে, পরের যন্ত্রে তড়িৎ শক্তি আরো কমে যায়। বোঝা গেছে? ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম সমস্যা। তাহলে অসুবিধা নাম্বার 1 হচ্ছে, অসুবিধা কি? 1 নম্বর অসুবিধা হচ্ছে, অসুবিধা নাম্বার 1 কি হয়, শ্রেণীতে যন্ত্র, একটি করে যন্ত্র পার হলে, শ্রেণীতে, বা এভাবে আমরা লিখতে পারি, শ্রেণীতে প্রতিটি যন্ত্রে বিদ্যুৎ প্রবাহের ফলে, শ্রেণীতে প্রতিটি যন্ত্রে বিদ্যুৎ প্রবাহের ফলে, প্রতিটি যন্ত্রে বিদ্যুৎ প্রবাহের ফলে কি হয়, বিভবের পতন ঘটে, বিভবের পতন ঘটে। ফলে যন্ত্র দিয়ে যাওয়ার সময় তড়িৎ শক্তি ব্যয় হয়, ক্লিয়ার? তড়িৎ শক্তি ব্যয় হয়। আর তড়িৎ শক্তি যখন বের হয়ে যায়, তার ফলে কি হয়, তার ফলে পরবর্তী যে যন্ত্রগুলো আছে সেখানে কম শক্তির তড়িৎ প্রবেশ করে, বা পরবর্তী যন্ত্রগুলোর ক্ষেত্রে তড়িৎ শক্তি কম পাওয়া যায়। ফলে আমরা কি বলতে পারি, ফলে পরবর্তী যন্ত্রগুলোর ক্ষেত্রে তড়িৎ শক্তি কম পাওয়া যায়, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে যদি তড়িৎ শক্তি কম যায়, সেখান থেকে কিন্তু যদি ধরো এটা যদি কোনো বাল্ব হয়, তাহলে বাল্বের ক্ষেত্রে কি হয়, বাল্বের ক্ষেত্রে আলোটা অনুজ্জ্বল পাওয়া যায়, কারণ তড়িৎ শক্তি কম, আলো উজ্জ্বল হয় না। অর্থাৎ বাল্ব হলে অর্থাৎ যন্ত্র বাল্ব হলে আলো অনুজ্জ্বল পাওয়া যায়, যন্ত্র বাল্ব হলে অনুজ্জ্বল আলো পাওয়া যায়। অর্থাৎ না দিয়ে তুমি চাইলে যেমন দিতে পারো, এখানে যেমন কথাটা বেশি খাটে, এটা একটা এক্সাম্পল যেহেতু দিলাম, যেমন যন্ত্র বাল্ব হলে অনুজ্জ্বল, পরবর্তী যন্ত্রগুলো বাল্ব হলে অনুজ্জ্বল আলো পাওয়া যায়। ঠিক আছে, পরবর্তী যন্ত্রগুলো বাল্ব হলে অনুজ্জ্বল আলো পাওয়া যায়, অর্থাৎ কম তড়িৎ শক্তি প্রবাহিত হয় সেদিক দিয়ে। দ্বিতীয় অসুবিধাটা কি? দ্বিতীয় অসুবিধা হচ্ছে সবগুলো যন্ত্র একত্রে হচ্ছে চালু কিংবা মানে অন অথবা অফ করতে হয়। সহজ হিসাব, সবগুলো যন্ত্র একই সাথে অন অথবা অফ করতে হয়। একটা যন্ত্র জ্বালালে বাকিগুলো কি থাকে, জ্বলে থাকে। একটা যন্ত্র অফ থাকলে বাকি যন্ত্রগুলো অফ থাকে। এটা শ্রেণী সংযোগের সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ
সকল যন্ত্র এ সমবায়ে, এই সমবায়ে, আমি এখানে একটু লিখি, এ সমবায়ে বা শ্রেণীতে, শ্রেণীতে সকল যন্ত্র, সকল যন্ত্র কি হবে বলতো, একই সাথে, একই সাথে অন বা অফ থাকে, অন বা অফ থাকে, অর্থাৎ একটি জ্বালালে সবগুলো চলে, অর্থাৎ একটি চালালে সবগুলো চলে, সবগুলো চলে, আবার আবার একটি বন্ধ রাখলে সবগুলো বন্ধ হয়ে যায়, আবার একটি বন্ধ রাখলে, বন্ধ রাখলে সবগুলো বন্ধ হয়ে যায়, হয়ে যায়। বুঝতে পারছি আশা করি, ক্লিয়ার? সো এই সমস্যাগুলো হয়। যেটা এবার দেখো, এবার এই চিত্র 2 এর ক্ষেত্রে যদি আমরা বলি, এই সমস্যাটা কিন্তু সমান্তরালের ক্ষেত্রে হয় না। এই যে এটা হচ্ছে আমাদের সমান্তরাল, ঠিক আছে? সমান্তরালে দেখো, সমান্তরালে সবগুলা এই পয়েন্টে যেই বিভব, এখানে এই যন্ত্র দিয়ে যা বিভব যায়, এখানে এসে ওই একই পরিমাণ বিভব হচ্ছে গিয়ে পতন হয়। মানে আমি তোমাকে বুঝাই, এখানে যেমন একটার পর একটা বিভব পতন হচ্ছে, এখানে সে অসুবিধা নাই। এখানে শুরুতে দুজনের জন্যই সমপরিমাণ বিভব পতন হয়, অর্থাৎ দুজনের জন্যই সমপরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয়। যার ফলে দেখা যায় কি, সমান্তরালের ক্ষেত্রে প্রত্যেকটা যন্ত্র একই পরিমাণ তড়িৎ শক্তি পায়। তাহলে সমান্তরাল ক্ষেত্রে প্রত্যেকটা যন্ত্র কি পায়? একই পরিমাণ তড়িৎ শক্তি পায়। এই জন্য দেখা যায় কি, যে এমন হয় না যে একটা উজ্জ্বল হইতেছে তার পরের গুলো অনুজ্জ্বল হচ্ছে, সবগুলা সমপরিমাণ উজ্জ্বল বা অনুজ্জ্বল হলে অনুজ্জ্বল থাকে, সবগুলা উজ্জ্বল হলে উজ্জ্বলই থাকে, সমপরিমাণ। ক্লিয়ার? তাহলে প্রথম সমস্যাটা কিন্তু কোথায় নাই? তাহলে আমরা দেখো তো লাভটা কোথায়? এখানে আমাদের চিত্র 2 হচ্ছে, চিত্র 2 হচ্ছে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, এখানে আমাদের অসুবিধা নাই, এখানে হচ্ছে আমাদের সুবিধা। সো সুবিধাটা কই? 1 নাম্বার ক্ষেত্রে ওই 1 নাম্বার অসুবিধাটা থাকে না এখানে, ঠিক আছে? সুবিধার ক্ষেত্রে কি বলবো, এই 1 নাম্বার অসুবিধাটা এখানে নাই, যেটা বললাম। 2 নাম্বার কেসও সেম, তাই আমি এটা আসলে টিক টিক দিয়ে দেই, ক্রস দিলে খারাপ দেখা যায়। মানে 1 নাম্বার সুবিধাটাও অসুবিধাটাও থাকে না, 2 নাম্বার অসুবিধাটাও থাকে না। 2 নাম্বার অসুবিধা কি? 2 নাম্বার অসুবিধা ছিল যে একই সাথে যন্ত্র অফ বা অন থাকে, একটা অফ করে দিলে অফ হয়ে যায়, একটা অন করে দিলে অন হয়ে যায়। এই সমস্যা সমান্তরালে হয় না। সমান্তরালে মনে করো তুমি এই বাল্বটাকে, ধরো তুমি কি করলা, এই বাল্বটারে অফ করে দিলা, তাহলে এটা চলমান থাকবে। আবার যদি ধরো তুমি এটারে অফ করে দাও, তাহলে এটা চলমান থাকবে, কোনো সমস্যা নাই। একটা অফ করলে অন করলে একটা অফ অন হয়ে যাবে, এই ধরনের কোনো সমস্যা আসলে সমান্তরালে নাই। এই হচ্ছে আমাদের সমান্তরালের বেনিফিট। তো সমান্তরালে সেম, তাহলে এই দুইটা সমস্যা সমান্তরালে নাই। এই জন্য বেটার কোনটা? বেটার হচ্ছে চিত্র 2, অর্থাৎ সমতলাল সমবায়, এটা হচ্ছে আমাদের জন্য বেটার। এই দুইটার মধ্যে এটা আমাদের বেটার। সো দিস ইজ আওয়ার কনক্লুশন। ক্লিয়ার? এখন চলে যাই আমরা নেক্সটে। দেখো মিসেস ফাতিমা কি বলছে। মিসেস ফাতিমা তার বাড়িতে 100 ওয়াটের 6টি বাল্ব, 80 ওয়াটের 2টি ফ্যান, 200 ওয়াটের টিভি প্রতিদিন 8 ঘন্টা করে ব্যবহার করেন। তার বাড়িতে 100 ওয়াটের 6টি বাল্ব, 80 ওয়াটের 2টি ফ্যান, 100 ওয়াটের একটি টিভি প্রতিদিন 8 ঘন্টা করে ব্যবহার করেন। তার মাসিক খরচ বেড়ে যাওয়ায় তিনি এমন এক ধরনের বাল্ব ব্যবহার করলেন, ফলে তার বিদ্যুৎ বিল কমে গেল। ঠিক আছে, ফলে তার বিদ্যুৎ বিল কমে গেল। ঠিক আছে, আচ্ছা। সো এখন আসো, 100 ওয়াটের 6টি বাল্ব, ভালো করে বুঝো, 80 ওয়াটের 2টি ফ্যান, এগুলো সবই হচ্ছে সরি আমি যে আগের কোশ্চেনটা সলভ করালাম ওই ফরম্যাটটাই কিন্তু এখানে দেওয়া, সংখ্যা আর ওয়াট দেওয়া আছে। আর হচ্ছে কি টিভি প্রতিদিন 8 ঘন্টা করে চলে। তো এবার বলছে কি প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5.75 টাকা হলে উক্ত বাড়ির মাসিক বিদ্যুৎ বিল কত হবে। সো এবার আমাদের একটু ইউনিটটা আগে হিসাব করতে হবে। এখন আসো, আমরা মনে আছে কিনা ইউনিট বলতে কি বুঝাইছিলাম? ইউনিট বলতে আমরা বুঝাইছিলাম কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ ওয়াটটাকে কিলোওয়াট ঘন্টা হিসাব করতে হয়। তাহলে আমরা সবগুলো আগে হিসাব করি। আসো দেওয়া আছে, এগুলো লিখে ফেলি। দেওয়া আছে কি 100 ওয়াটের 6টি বাল্ব, তাহলে এখানে আমাদের
6টি বাল্ব, 6টি বাল্ব, ওই যে তোমাদেরকে বলছিলাম যে ওয়াটকে কিন্তু আসলে কিভাবে লেখা যায়, 6টি বাল্ব কত ওয়াটের, 100 ওয়াট, 6টি বাল্ব হচ্ছে 100 ওয়াট। ওয়াটকে কিন্তু চাইলে তোমরা ডাব্লিউ দিয়েও লিখতে পারো। সো আমি ডাব্লিউ বা ধরো যে বাংলায় ওয়াট লিখলাম। ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এইখানে আবার যে আমি ডাব্লিউ লিখছিলাম, এই ডাব্লিউ মানে কিন্তু হচ্ছে এই যে এখানে আমি বলছিলাম যে এখানে ফর্মুলা ডাব্লিউ ইন্টু টি, যেটা আমি ফর্মুলাটা লিখি নাই, তোমাদের ওইভাবে হিসাব করলেই হয়। অর্থাৎ তোমাকে সময় আর এই ডাব্লিউ এটা গুণ করতে হবে। যদি ফর্মুলা তুমি লেখো, ফর্মুলাটা হচ্ছে এরকম যে এনার্জি শক্তি ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউটি, এনার্জি ইকুয়ালস টু ডাব্লিউটি। বাই দ্য ওয়ে, অনেকে আবার মনে করতে পারো এই ডাব্লিউ মানে কিন্তু এই যে ধরো ভালো করে লিখি, দেখা যায় না, অনেকে আবার মনে করতে পারো এই ডাব্লিউ কি ওয়াট, না, এই ডাব্লিউ দিয়ে আবার ক্ষমতা বোঝায়। এই জন্য এই ফর্মুলাটা লিখতে গেলে প্যাচ লেগে যায় অনেক স্টুডেন্টের, ফর্মুলা মনে রাখা দরকার নেই। এখানে এই ডাব্লিউ মানে হচ্ছে তোমার হচ্ছে ক্ষমতা, এটা অনেক ক্ষেত্রে পি দিয়ে প্রকাশ করা যায়। সো তুমি চাইলে এখানে পি দিয়ে প্রকাশ করতে পারো। সো ক্ষমতার একক হচ্ছে, ক্ষমতা হচ্ছে পি দিয়ে প্রকাশ করা হয়, আর এটার একক কি, একক হচ্ছে ওয়াট। সো তুমি চাইলে এখানে যদি এই যে এই হিসাবটা এটা যদি ফর্মুলা দিয়ে লিখতে চাও, তাহলে পি ইন্টু টি ডিভাইডেড বাই 1000। ওই যে 1000 কেন ভাগ করছি ওটা তো বুঝছোই, ওয়াটকে কিলো ওয়াটে লেখার জন্য 1000 দিয়ে ভাগ করছি। সো তুমি চাইলে এই ফর্মুলাটা লিখতে পারো। হ্যাঁ, আমি আর লিখি নাই, ওইভাবে আলাদা করে লেখা হয়নি। সো আসো তাহলে 100 ওয়াট, এভাবে ওয়াট বা ওয়াট লেখা যায়। ওকে, 6টা বাল্ব। তারপরে হচ্ছে কি 80 ওয়াটের 2টা ফ্যান, তাহলে আমরা এখানে বলতে পারতেছি 2টা ফ্যান, এটা হচ্ছে কত ওয়াটের, 80 ওয়াটের। এবং একটি টিভি আছে, একটি টেলিভিশন বা টিভি, এটা হচ্ছে গিয়ে 200 ওয়াটের। তাহলে এখন আসো আমরা এখন দেখব 1 মাস চালাচ্ছে, 1 মাস 8 ঘন্টা করে, তাহলে আমরা ব্যয়িত সময় দেখি আসো। সুতরাং 1 মাসে মোট সময়, মোট ব্যয়িত সময়, 1 মাসে মোট ব্যয়িত সময়, মোট ব্যয়িত সময়। দেখো টি ইকুয়ালস টু, দেখো প্রতিদিন 8 ঘন্টা করে, তাহলে 30 দিনে কত হয়, 8 মাল্টিপ্লাইড বাই 30। সো 3 8 24, 240 ঘন্টা। এটা হচ্ছে প্রতিদিন ব্যয়িত সময়। সো এই যে সময়ের সাথে এবার আমরা ওয়াট গুণ করে 1000 দিয়ে ভাগ করে দিলেই আমাদের হচ্ছে গিয়ে শক্তি পেয়ে যাব আমরা, ব্যয়িত শক্তি। তাহলে আসো, তাহলে আমরা জানি বা সুতরাং এভাবে আমরা বলতে পারি, কথাটা কি বুঝছো? সময় পেয়ে গেছি, এটার সাথে আমরা ওয়াট গুণ করে দিব, ওয়াট গুণ করে দিলে আমাদের ব্যয়িত শক্তি পেয়ে যায়। তাহলে প্রত্যেকটা, যেমন 6টা বাল্বের ক্ষেত্রে আসো, সুতরাং 6টি বাল্বের ক্ষেত্রে, 6টি বাল্বের ক্ষেত্রে ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি, 6টি বাল্বের ক্ষেত্রে ব্যয়িত শক্তি কত হবে, 6 ইন্টু কত ওয়াট আছে, 100 ওয়াট। হ্যাঁ, 100 ইন্টু দেখো সময় 240, আমরা ভাগ করে দিব 1000 দিয়ে। দেখি আসো এখানে কত আসে, 144 কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে 6টি বাল্বের ক্ষেত্রে। এবার আমরা আসো দেখি 2টি ফ্যানের ক্ষেত্রে। 2টি ফ্যানের ক্ষেত্রে, 2টি ফ্যানের ক্ষেত্রে ব্যয়িত শক্তি, দুটি ফ্যানের ক্ষেত্রে ব্যয়িত শক্তি, এটা কি হবে, 2 ইন্টু 80, 2 ইন্টু 80 ইন্টু হচ্ছে 240। ঠিক আছে, এই যে তাহলে এখানে দেখো আমাদের কত আসছে, 2টা ফ্যান, 2টা ফ্যান মানে আমরা 2 দিয়ে গুণ করব, 80 ওয়াট। ফ্যান হচ্ছে মাত্র 80 ওয়াট, ও বাল্বের থেকে ফ্যান কম, ইন্টারেস্টিং। তাহলে হচ্ছে 240 ডিভাইড বাই হচ্ছে 1000, তাহলে এটা আসছে কত, 38.4, 38.4 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তারপরে একটি টিভি, একটি টিভির ক্ষেত্রে, একটি টিভির ক্ষেত্রে ব্যয়িত শক্তি,
একটি টিভির ক্ষেত্রে ব্যয়িত শক্তি এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 200 ইন্টু 240 ডিভাইডেড বাই 1000। একটা টিভি তো, সো এখানে আমরা 1 লিখলেও পারি, না লিখলেও পারি, লিখে দিলাম ডিভাইডেড বাই 1000। তাহলে এটা কত আসলো? 48 কিলোওয়াট ঘন্টা। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এখন আমাদের হিসাব করতে হবে মোট ব্যয়িত শক্তি। আমি একটু এটাকে একটু সাইড করে দিই, লক পুরা জিনিসটাকে একটু ছোট করে সাইড করে দিতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। এবার আসো এটাকে ছোট করে বন্ধ করে দিই। ওকে, তাহলে আমাদের মোট ব্যয়িত শক্তি কত আসলো? সুতরাং মোট ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি, আচ্ছা দেখো এবার হচ্ছে এগুলো সবগুলো যোগ করে দিলে আমরা মোট ব্যয়িত শক্তি পেয়ে যাবো। তার মধ্যে কত আসতেছে? 144। দেখো এই কিলোওয়াট ঘন্টাকে আমরা আবার কি লিখতে পারি? কিলোওয়াট ঘন্টাই কিন্তু ইউনিট। এই ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট ঘন্টা। তো তুমি কিন্তু চাইলে একবারে যখন হিসাব করবা তখন সেটাকে ইউনিট লিখে ফেলতে পারো। আমি এখানে যেমন ইউনিট লিখে ফেলবো, ঠিক আছে? ইউনিট 144, 38.4 আর হচ্ছে 48, এত ইউনিট, ঠিক আছে? কিলোওয়াট ঘন্টা মানেই হচ্ছে বিদ্যুতের হিসাবে এটাকে 1 ইউনিট বলে, অর্থাৎ 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 ইউনিট, এটা মনে রাখবা। 1 কিলোওয়াট ঘন্টা এটা সমান হচ্ছে 1 ইউনিট, ঠিক আছে? 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 ইউনিট। তো এই জায়গায় যদি আমরা যোগ করে দেই কত আসবে? 144 প্লাস হচ্ছে 38.4 প্লাস হচ্ছে 48, সো এটা আসতেছে 230.4 ইউনিট। এখন দেখো কি দেওয়া আছে, এখন খেয়াল করো কি দেওয়া আছে, বলছে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5.75 টাকা। তাহলে এখন আমাদের হিসাবটা কি? আমরা বলবো 1 ইউনিট বিদ্যুতের দাম 5.75 টাকা, বা এটা আমি ইংলিশে লিখে দিই, 5.75 টাকা 1 ইউনিট বিদ্যুতের দাম। তাহলে তোমার হচ্ছে যে দেখো আমাদের ইউনিট কত আসছে? 230.4। তাহলে সুতরাং 230.4 ইউনিট বিদ্যুতের দাম কত? 230.4 ইন্টু 5.75 এত টাকা। তা সেটার সাথে আমরা গুণ করে দিই 5.75, সো আমাদের টাকা আসতেছে হচ্ছে 1324.8 টাকা, ঠিক আছে? 1324.8 টাকা। এই তো এটাই আমাদের অ্যান্সার। পারা যাবে সবাই? সবাই কি বুঝছি? আশা করি সবাই আমরা পারবো। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আসলে দেখো পরের কোশ্চেনে বলা যায় কি, উল্লিখিত সমস্যার সমাধানে বিশেষ ধরনের বাল্ব ব্যবহারের যৌক্তিকতা ব্যবহার করো। বুঝছো তাহলে জিনিসটা আসলে কি? উল্লিখিত সমস্যা হচ্ছে বাল্বের সমস্যা ছিল। বাল্ব দেখছো কত ওয়াট, অনেক ঝামেলা, ওই যে বাল্বের ওয়াট বেশি খরচ বেশি হয়ে যাচ্ছে, এই যে দেখো বাল্বের ওয়াট বেশি খরচ বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে সমস্যাটা সমাধান করব। কিভাবে? আমরা ইউজ করব, ওই যে তোমরা জানো আমাদের বাল্বের সমস্যা কিভাবে সলভ করব? বাল্বের সমস্যা সলভ করব হচ্ছে এনার্জি সেভিং বাল্ব দিয়ে, এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করব, ঠিক আছে? এনার্জি সেভিং বাল্ব, এটা কিভাবে সময় আমাদের বিদ্যুৎ সেভ করবে? কম ওয়াটে বেশি আলো, ঠিক আছে? কম ওয়াটে বেশি আলো, 1। 2 নাম্বার সুবিধা হচ্ছে তড়িৎ শক্তি কম ব্যয় হয়, তড়িৎ শক্তি কম ব্যয় হয়, কম ব্যয় হয়। তারপর আরো কি কি সুবিধা আছে দেখো, সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন চালানো যায়, সহজে নষ্ট হয় না। এমনি নর্মাল যে বাল্বগুলো, এখন তো আমাদের বাসা বাড়িতে সব এনার্জি সেভিং বাল্ব, সব। আগে এরকম হলুদ বাল্ব পাওয়া যেত, হলুদ কিছু বাল্ব ছিল, এগুলো আগে পাওয়া যেত,
ওগুলো হচ্ছে যে হলুদ কালার, তোমরা দেখছো হয়তো ছোটবেলায় দেখার কথা, অথবা তোমাদের আব্বু আম্মুকে জিজ্ঞেস করলে দেখবা যারা দেখো নাই, যে হলুদ বাল্ব পাওয়া যায়। সো হলুদ বাল্বে আসলে শক্তি অনেক ব্যয় হয়, ওগুলো সহজে নষ্ট হয়ে যায়। সো সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন ব্যবহার করা যায়, এরকম কিছু সুবিধা আছে। এই সুবিধাগুলোর কারণে আসলে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করছে সে, এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে সে হচ্ছে গিয়ে লাভবান হয়েছে। ঠিক আছে, দীর্ঘদিন ব্যবহার করা যায়, সো এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে লাভবান হয়েছে। দিস ইজ দ্য সলিউশন। ওকে, আসো তাহলে আমরা নেক্সটে যাই। দেখো, অম্লক্ষারক ও লবণের ব্যবহার, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আসো, অম্লক্ষারক ও লবণের ব্যবহার। এখানে বলা আছে, দেখো 2 নং বিক্রিয়াটি ওয়াই কি ধরনের যৌগ। আসো 2 নং বিক্রিয়াটা আমরা একটু দেখি, গ নাম্বার সলভে যাই। গ 2 নং বিক্রিয়া ওয়াই কি ধরনের যৌগ, আসো দেখি। এখানে এই যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে গিয়ে একটা জিনিস দেওয়া আছে, সেটা দিয়ে ক্যালসিয়াম সালফেট এবং হচ্ছে আমরা কি পাবো, পানি পাবো, ক্যালসিয়াম সালফেট আর হচ্ছে পানি। আসো আমরা দেখি, ক্যালসিয়াম পাবা, তুমি সালফেট চাও। দেখো এখানে খেয়াল করে দেখো, পানিতে আছে H2 আর এখানে আছে সালফেট। ভালো করে দেখছো, বাকি অংশটা দেখছো, বাকি অংশটা দেখো, বাকিটা এই যে ক্যালসিয়াম আর অক্সিজেন আসছে, এই যে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম আর অক্সিজেন আসছে। তাহলে তোমার এই যে H2 আর SO4 এটা কোত্থেকে আসবে, এটা আসবে সালফিউরিক অ্যাসিড থেকে। এই যে দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটাই আমাদের ওয়াই। তাহলে দেখো H2SO4 থেকে সালফেট আর হাইড্রোজেন আসছে, একদম সিম্পল। এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার, এটা হচ্ছে ক্ষার, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাসিড, এটা আমাদের অ্যাসিড, এটাই আমাদের সেই ওয়াই, অ্যাসিড ওয়াই। এটার নাম কি, এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাম সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। বুঝতে পারছি আশা করি। তাহলে এটা কি ধরনের যৌগ, এটা একটা অ্যাসিড বা অম্লীয় যৌগ। সো ওয়াই হচ্ছে অ্যাসিড বা অম্লীয় যৌগ। তাহলে আমরা এখানে বলতে পারি কি, ব্যাখ্যা করতে বলছে, তাহলে সুতরাং সালফিউরিক অ্যাসিড একটি অম্লীয় যৌগ, অম্লীয় যৌগ। বৈশিষ্ট্য কি কি আছে এটার বলো তো, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখানে এই ও এর সাথে তোমরা আবার কনফিউজ হতে যেতে পারো, কিউ এর মতো দেখা যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে লিখতে গিয়ে কিউ না, এটা কিন্তু ও এর মতো হবে, কিউ আবার কেউ ভাইবো না, এই জন্য আমি ফ্রেশ করে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা একটা অম্লীয় যৌগ। ঠিক আছে, অম্লের কি কি বৈশিষ্ট্য আছে, টক স্বাদযুক্ত হয়। ঠিক আছে, টক স্বাদযুক্ত হয়। তারপর কি কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা 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 বলছে, তাই না, ব্যাখ্যা করতে বলছে, ব্যাখ্যা করতে বলছে মানে কি, বৈশিষ্ট্য লিখে দিবা, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য লিখবা। ঠিক আছে, বৈশিষ্ট্য ব্যাখ্যা করবা, লিখবা মানে হলো বৈশিষ্ট্য ব্যাখ্যা করবা। ঠিক আছে, বৈশিষ্ট্য ব্যাখ্যা করবে, ক্লিয়ার, বৈশিষ্ট্য ব্যাখ্যা করবে। টক স্বাদযুক্ত হয়, তারপরে কি হয়, টক স্বাদযুক্ত, এরপর কি, এরপরে হচ্ছে টক স্বাদযুক্ত। তারপর কি লেখা যায় দেখো, নীল লিটমাসকে লাল করে। অম্ল যেহেতু, সবসময় মনে রাখবা, অম্ল নীল লিটমাসকে লাল করে, লিটমাসকে লাল করে। কিভাবে, কিভাবে বুঝো বিষয়টা, এই যে মনে করো এই যে এরকম, ঠিক আছে, এইভাবে মনে রাখবা, অনীলা, আলাদা কালার দিয়ে দিয়ে দিই, অনীলা, এটা দিয়ে মনে রাখবা। ঠিক আছে, অতে কি, অতে হচ্ছে অম্ল, অম্ল, ঠিক আছে, অতে অম্ল। তাহলে নিতে কি, নিতে হচ্ছে নীল, আর লাতে কি, লাতে হচ্ছে লাল। ঠিক আছে, তাহলে অম্ল কি করে, অম্ল হচ্ছে নীল লিটমাসকে লাল করে, LITU বাংলায় লিখে দিই, নীল লিটমাস। ঠিক আছে, নীল লিটমাসকে লাল করে কে, অম্ল, অনিলা দিয়ে মনে রাখবা। তাহলে নীল লিটমাসকে লাল করে, কারণ সালফিউরিক অ্যাসিড কি, সালফিউরিক অ্যাসিড হচ্ছে অম্ল। বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি, নীল লিটমাসকে লাল করে, অম্ল। তাহলে এবার আসো নাম্বার 4, নাম্বার 4 দেখি, নীল লিটমাসকে লাল করে। দেখো তো এবার পরে আর কি বলবো, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
যেমন এটা কিন্তু এটা লবণ, এই যে ক্যালসিয়াম সালফেট এটা কি, এটা হচ্ছে লবণ, আর H2O কি তোমরা জানো, H2O হচ্ছে পানি। সো ক্ষারের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে। ঠিক আছে, যেমন যেমন আসো দেখি, যেমন ধরো এই যে সালফিউরিক অ্যাসিড, আমরা দেখতেছি সালফিউরিক অ্যাসিড, এটা একটা ক্ষার, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার, অ্যাসিড হচ্ছে H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এটার সাথে বিক্রিয়া করে এরকম সোডিয়াম সালফেট আর হচ্ছে পানি উৎপন্ন করবে, লবণ আর পানি, এই তো লবণ ও পানি উৎপন্ন করে। তারপরে তারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে বা প্রোটন দান করে। ঠিক আছে, পরের পয়েন্ট কি, পরের পয়েন্ট এটা একটু উপরে উঠাই দেই। ঠিক আছে, জলীয় দ্রবণে কি করবে, ওকে 5 নাম্বার পয়েন্ট, জলীয় দ্রবণে H+ আয়ন, H+ আয়নের আরেকটা নাম হচ্ছে প্রোটন। ঠিক আছে, এটার একটা ব্যাখ্যা আছে কেন এটা হয়, এটা অন্য আরেক সময় আলোচনা করা যাবে। ওকে, এটা তোমরা পরবর্তীতে অন্য সময় জানতে পারবা, H+ আয়নকে প্রোটন বলা হয়, সো তোমরা H+ আয়ন বা প্রোটন লিখতে পারো। তো জলীয় দ্রবণে H+ আয়ন বা প্রোটন দান করে, কিভাবে প্রুফ করব, এই যে সালফিউরিক অ্যাসিড, এটাকে যদি হচ্ছে আমরা পানিতে দেই, পানিতে দিলে সেটা এই যে এরকম 2টা H+ দেয়, আর পাশে এভাবে AQ লিখতে হয়, AQ মানে হচ্ছে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয়, এত সালফেট, এই যে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলাই তুমি ব্যাখ্যা আকারে লিখে দিবা। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড রিলেটেড বৈশিষ্ট্য। আশা করি পারবা সবাই, এরকম মিনিমাম 5টা পয়েন্ট লিখবা, লিখলে তোমরা একদম ফুল 3-3 পেয়ে যাবা। বুঝতে পারছো? এবার আসো, কি বলছে, 1 নং বিক্রিয়ায় এক্স নির্দেশিত যৌগটি প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1 নম্বর বিক্রিয়া কি বলছে, আসো দেখি, ঘতে যাই। ঘতে বলছে 3টা HCl আছে, আর এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখানেও সেম গ্যাস, এখানেও সেম কেস, HCl এটা হচ্ছে একটা অ্যাসিড। ঠিক আছে, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা ক্ষার। বুঝেছো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা কি, ক্ষার। দেখো অ্যাসিডে কি হয়, অ্যাসিড আর ক্ষারে কি হয়, এটা একটু বুঝতে হবে তোমাকে। দেখো অ্যাসিডে এই যে Cl এটা একটা অধাতু, আর অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু, এই ধাতু আর অধাতু মিলে লবণ তৈরি করে, এটা সবসময় মনে রাখবা। এটা আমরা আগের বারও এখানেও সেম জিনিসই দেখছি, যে দেখো এই যে দেখো এটা হচ্ছে ধাতু, আর এটা হচ্ছে ওই অ্যানায়ন পার্টটাকে আমরা অধাতু অংশ ধরতেছি, তাহলে এই ধাতু আর এই অ্যানায়নটা মিলে লবণ তৈরি করে। অথবা এভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে +2 চার্জ, এটা -2 চার্জ, তোমাদের চার্জ নিয়ে আলোচনা নাই সাধারণ বিজ্ঞানে, তোমরা জাস্ট সিম্পলি চিন্তা করবা যে এই দুটো অংশ মিলে হচ্ছে লবণ তৈরি করে, আর এই যে হাইড্রোজেন আর অক্সিজেন, এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি করে। ঠিক তার পরের বেলাও আমরা একই জিনিস দেখব, এই যে দেখো এই যে OH এইটা আর এই H এটা মিলে পানি তৈরি করে, আর এই ধাতু আর অধাতু মিলে লবণ তৈরি করে। সো আসো আমরা ধাতু আর অধাতু মিলে লবণ তৈরি করি। এই যে দেখো ধাতু আছে অ্যালুমিনিয়াম, থেমে যা, এই যে দেখো ধাতু আছে অ্যালুমিনিয়াম, এই যে দেখো ক্লোরিন, অধাতু দিয়ে দিলাম ক্লোরিন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে ধাতুর যোজনী 3, অধাতুর যোজনী 1, যাদের যোজনী 1 আর ধাতুর যোজনী যদি বেশি হয়, ধাতুর যোজনীর যত 1 যোজনী বিশিষ্ট অধাতু থাকবে তত। এখানে ধাতুর যোজনী দেখতে পাচ্ছ 3, তাহলে ক্লোরিন থাকবে 3টা, সেখানে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিব। কথা কি বুঝছো? অ্যালুমিনিয়ামের যোজনী 3, ক্লোরিনের যোজনী 1, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3, এই জন্য 1 যোজনী বিশিষ্ট ক্লোরিন লাগবে 3টা। সো এইভাবে আমাদের লবণ তৈরি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর এই যে OH আর H মিলে তৈরি করবে পানি। সো 3টা পানি তৈরি হবে, কেন, এই যে দেখো 3টা H আর 3টা OH আছে, এখানে দেখো আমাদের প্রশ্নে কিন্তু এই জিনিসটাই দেওয়া আছে, এই যে দেখো সলভ করা আছে। তাহলে এক্সটা আমাদের কি, এক্সটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাই হচ্ছে আমাদের এক্স।
অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এইটা একটা লবণ। এটা কি? এটা একটা লবণ। সো আমাদের প্রাত্যহিক জীবনে লবণের অনেক গুরুত্ব আছে, ঠিক আছে? মানব জীবনে গুরুত্ব আছে। যেমন মানব জীবনে কি করে? মানব জীবনে গুরুত্ব আছে লবণের। কিভাবে গুরুত্ব আছে? দেখো, আমরা খাবার হিসাবে সোডিয়াম ক্লোরাইড খাই। খাবার লবণ হচ্ছে কি? খাবার লবণ এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, স্যালাইনে লবণ ব্যবহার করা হয়। স্যালাইনে লবণ ব্যবহার করা হয় ঠিক আছে? তারপর হচ্ছে বিভিন্ন প্রাথমিক চিকিৎসা বা ঘরোয়া চিকিৎসায় লবণ ব্যবহার করা হয়। ঘরোয়া চিকিৎসায় লবণ ব্যবহার করা হয়, ঠিক আছে? লবণের ব্যবহার আছে। এগুলো হচ্ছে মানব জীবনে গুরুত্বপূর্ণ। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্নভাবে লবণ ব্যবহার, বা ধরো এই যে তোমার যে সোডা, খাবার সোডা, কাপড় কাচার সোডা, খাবার সোডা, তারপর হচ্ছে বিভিন্ন প্রিজারভেটিভ ইত্যাদিতে লবণ ব্যবহার করা হয়। খাবার সোডা, প্রিজারভেটিভ ইত্যাদিতে কি ব্যবহার করা হয়? লবণ ব্যবহার করা হয়। বিভিন্ন খাবারের যে প্রিজারভেটিভ, এগুলো কিন্তু লবণ থাকে। যেমন সোডিয়াম স্টেরয়েড, সোডিয়াম বেনজয়েড, এরকম অনেক ধরনের হচ্ছে গিয়ে লবণ ব্যবহার করা হয় প্রিজারভেটিভ হিসাবে। তারপর ধরো তোমার হচ্ছে কৃষি ক্ষেত্রে গুরুত্ব আছে। ঠিক আছে? যেমন কি সার হিসাবে, দেখো সার হিসাবে বিভিন্ন লবণ ব্যবহার করা হয়। কি কি লবণ ব্যবহার করা হয়? ধরো ওই যে অ্যামোনিয়াম সালফেট করা হয়, অ্যামোনিয়াম সালফেট করা হয় ক্ষার হিসাবে। তারপর হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করা হয়, অ্যামোনিয়াম ফসফেট। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মানে ফসফেট সার, সালফেট সার, পটাশিয়াম নাইট্রেট সার ব্যবহার করা হয়, অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, এরকম ইত্যাদি অনেক কিছু, অনেক ধরনের লবণ, এগুলো সবই হচ্ছে কি, এগুলা সবন ইত্যাদি লবণ ব্যবহার করা হয়। হ্যাঁ, এগুলা সবই কিন্তু লবণের ক্যাটাগরি, বুঝছো? সার হিসাবে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো সব কৃত্রিম সার আকারে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে লবণ জাতীয় পদার্থ। সো এরকম আমাদের লবণের বহুমুখী ব্যবহার আছে। ক্লিয়ার? তাহলে আসো নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে দেখো, একইভাবে আমাদের পি পাত্রের যৌগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে। পি পাত্রের এই যৌগটা হচ্ছে একটা ক্ষার, বুঝছো? কিভাবে বুঝবা এটা একটা ক্ষার? কিভাবে বুঝবা? এই যে দেখো, এই যে হাইড্রোক্সাইড আছে, হাইড্রোক্সাইড থাকলেই সেটা কি হয়? সেটা আসলে একটা ক্ষার হয়, ঠিক আছে? বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে। আমরা যে অ্যাসিডের বৈশিষ্ট্য দেখছি না, ক্ষার একদম ঠিক তার উল্টা হবে, ঠিক আছে? সো এখানে আমাদের পি যৌগটা কি? পি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে ক্ষার, ঠিক আছে? বৈশিষ্ট্য কি হবে বলো তো? যৌগটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে এটা হচ্ছে ক্ষার জাতীয়, ঠিক আছে? ক্ষার জাতীয়। তারপরে ক্ষারের কোনো এরকম নির্দিষ্ট কোনো স্বাদ নেই, অম্লের মতো টক এরকম কোনো কথা নাই। তবে এটা দেখো, লিটমাস পেপার নিয়ে যে আমরা ব্যাখ্যা করছিলাম, অম্ল বা অ্যাসিড নীলকে লাল করে, তাহলে ক্ষার কি করবে? ক্ষার হচ্ছে লালকে নীল করবে। তাহলে ক্ষার জাতীয় পদার্থ লালকে নীল করে, ঠিক আছে? তারপর 3-এ দেখো, 3 নাম্বার আর কি করে? তারপর হচ্ছে বিভিন্ন নির্দেশক ব্যবহার করা হয়। দেখো, বিভিন্ন নির্দেশকের বর্ণ পরিবর্তন করে। বিভিন্ন নির্দেশক, যেমন দেখো বিভিন্ন নির্দেশক, আচ্ছা আগে বলি, এভাবে লিখি, বিভিন্ন নির্দেশক এর বর্ণ পরিবর্তন করে, ঠিক আছে? যেমন দেখো কি, যেমন হচ্ছে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ ইত্যাদি বহু আছে, সব বললাম না। যেমন হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড দিলাম, মিথাইল রেডের লাল বর্ণকে হলুদ করে, ঠিক আছে? তারপর ফেনফথানিল
ফেনফথ্যালিনের গোলাপি বর্ণকে বিবর্ণ করে, ঠিক আছে? ফেনফথ্যালিন এর গোলাপি বর্ণকে বিবর্ণ, বিবর্ণ মানে কি বুঝছো? বিবর্ণ মানে হচ্ছে কালারলেস করা, গোলাপিকে বিবর্ণ করে, কালারলেস হয়ে যায়, পানির মতো স্বচ্ছ হয়ে যায়। তারপর 3 নাম্বার আসো, 3 নাম্বার হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অ্যাসিড ইংলিশে লিখে বলতেছিলাম, অ্যাসিড বা অম্ল, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, উল্টা, বুঝছো কথা কি? বুঝছো? অ্যাসিড যেমন ক্ষারের সাথে করে, তেমনি ক্ষার অ্যাসিডের সাথে করে, একই জিনিস, লবণ ও পানি উৎপন্ন করে, ঠিক আছে? লবণ ও পানি উৎপন্ন করে। যেমন হচ্ছে কি দেখো, এই যে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাকে চলো HCl এর সাথে বিক্রিয়া করে দিই। এই HCl হচ্ছে কি? HCl হচ্ছে একটা অ্যাসিড। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেমন হচ্ছে ক্ষার, HCl হচ্ছে একটা অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিড। সো এই তো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড, লবণ আর হচ্ছে পানি। সো এই যে ও হচ্ছে কি করছে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো? তৈরি করলো হচ্ছে লবণ এবং হচ্ছে পানি, ঠিক আছে? বুঝতে পারছি আশা করি সবাই, বুঝছি কিনা? লবণ আর পানি উৎপন্ন করে অ্যাসিডের সাথে বিক্রিয়া। সো এইভাবে আমরা পি যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করতে পারি। বলছে কিউ ও আর পার্থের দ্রবণ দুটি একত্রে মিশ্রিত করলে শিল্প ও কৃষির উন্নয়নে ব্যাপকভাবে বিশ্লেষণ করতে বলছে। দেখো কিউ এ কি আছে? কিউ এ সালফিউরিক অ্যাসিড আর আর এ আছে সোডিয়াম কার্বনেট, এই দুটো বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, ঠিক আছে? দেখো ঘতে আমরা যাই, ঘ, কিউ হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা একটা কি? অম্ল, এটা তোমরা জানো, অম্ল। আর আর কি? আর হচ্ছে সোডিয়াম কার্বনেট। এই কার্বনেট জাতীয় যেগুলো আছে, কার্বনেট জাতীয় যেগুলো আছে, সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে গিয়ে ক্ষার, মনে রাখবা। তাহলে এই যে দেখো এই পি, এটা হচ্ছে কি আমাদের কি? এটা হলো গিয়ে অম্ল, আর এটা কি? এটা হচ্ছে ক্ষার। তাহলে অম্ল আর ক্ষার একে অপরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ পানি উৎপন্ন করে। তাহলে চলো বিক্রিয়াটা করে ফেলি আমরা। তাহলে সুতরাং এই H2SO4 এটা সোডিয়াম কার্বনেট এর সাথে বিক্রিয়া করবে, করে দেখো কি উৎপন্ন করবে। এই যে দেখো আমাদের এই যে ধাতু, এই যে খেয়াল করো, দেখো এই যে সোডিয়াম ধাতু আর এই যে সালফেট হচ্ছে এখানে অধাতব আয়ন, তাহলে এই দুইটা মিলে লবণ উৎপন্ন করবে, এই যে লবণ উৎপন্ন করবে সোডিয়াম, এই যে দেখো সোডিয়াম Na2SO4, এই যে SO4 পাইছো? তারপর দেখো এই যে এই H2 হাইড্রোজেন আর এই যে এখান থেকে একটা অক্সিজেন, এখান থেকে দুইটা হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন গিয়ে H2O তৈরি করবে, এই যে পানি তৈরি করবে। তাহলে দেখো তো এখান থেকে যখন একটা অক্সিজেন গেছে, তাহলে এখানে একটা কার্বন আর দুইটা অক্সিজেন থেকে যায় না? তার মানে এখানে কিন্তু একটা কার্বন দুইটা অক্সিজেন, দ্যাট মিন্স কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হয়। এরকম কার্বনেট জাতীয় যেসব ক্ষার আছে, এই কার্বনেট জাতীয় ক্ষার থেকে কার্বন ডাইঅক্সাইডও পাওয়া যায়। কিসের সাথে সাথে? লবণ এবং পানির সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডও পাওয়া যায়। তাহলে এখান থেকে যে যৌগটা উৎপন্ন হচ্ছে আমরা সেটাকে পাচ্ছি কি হিসাবে? এই যে আমাদের লবণ হিসাবে। লবণ তোমাকে বলছে আগের প্রশ্নে যে এখানে এই লবণটা যেটা তৈরি হচ্ছে এটা শিল্প ও কৃষি উন্নয়নে লবণের ভূমিকা কোথায়? এই যে আমাদের লবণের ভূমিকা নিয়ে তো আমরা মাত্র আলোচনা করছি। লবণের কৃষি কি কাজে লাগে, শিল্প তো আমরা বুঝলাম, শিল্পে বিভিন্ন সোডা টোডা উৎপন্ন হয়, মানব জীবনে যা কাজে লাগে এগুলো উৎপন্নই তো করা হয়, শিল্প খাতে উৎপন্ন করা হয় এগুলা। সো এই তো আমরা লবণের এই জিনিসগুলো নিয়ে আসলে আলোচনা করছি, লবণের ভূমিকাগুলো কি। সো সেম ভাবে তুমি লবণের ভূমিকা ব্যাখ্যা করে দিবা। তাহলে এখানে আমরা নেক্সটে চলে যাই। এ তো বুঝতেই পারছো আশা করি যেখানে লবণের ভূমিকা ব্যাখ্যা করতে হবে। নেক্সটে যদি যাই, কি বলছে? নেক্সটে বলছে যে নমুনা পদার্থের নির্দেশকের নাম ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে, একটু ভালো করে দেখো কি দেওয়া আছে। এ হচ্ছে গিয়ে এমন পদার্থ যেটা নীল লিটমাস কাগজকে লালে উৎপন্ন করে, লালে। তার মানে বুঝতেই পারছো এ হচ্ছে একটা অম্ল, অম্ল নীলকে লাল করে। বি কি করছে দেখো, বি হচ্ছে মিথাইল অরেঞ্জকে হলুদ রঙে কনভার্ট করছে। মিথাইল অরেঞ্জের কালারটা হচ্ছে গিয়ে কিছুটা অরেঞ্জ কালারই, এই জন্য মিথাইল অরেঞ্জ নাম দেয়, বা লালসে টাইপের কালার, এটাকে হলুদে কনভার্ট করে ফেলছে। তার মানে বুঝতেই পারতেছি যেটা হচ্ছে আমাদের ক্ষার, বি যৌগটা হচ্ছে আমাদের ক্ষার। শুধু বি নিয়ে কথা বলছি, এই জন্য আমরা বি নিয়ে আলোচনা করছি। উদ্দীপকের বি পদার্থের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আসো আমরা ক্ষারের ব্যাখ্যা দেখছি না, এই যে ক্ষারের ব্যাখ্যা, এই যে ক্ষারের ব্যাখ্যা, ঠিক আছে?
এই ব্যাখ্যাগুলাই কিন্তু তুমি দিবা উদ্দীপকে। তাহলে তোমার আগের প্রশ্নের যে ক্ষার, দেখো মিথাইল অরেঞ্জকে এই কালারটাকে হলুদ রং করে ফেলে কারা? হলুদ রং করে ফেলে ক্ষার। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসতেছে বলো তো? আমাদের অ্যান্সারটা হচ্ছে বি, হচ্ছে ক্ষার। বি কি? ক্ষার। তোমাকে ক্ষারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমাদের অ্যান্সার কি আছে? অ্যান্সার হচ্ছে আগের প্রশ্নের গ। আগের প্রশ্নের গ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? ভেরি সিম্পল। তাহলে নেক্সটে যাই। নেক্সট বলছে হৃদযন্ত্রের যত কথা ও অন্যান্য, অধ্যায় 3। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই যে দেখো আমরা রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করি, এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল রাখবা। দেখো বলছে কি, সৃজন ওর রক্তের গ্রুপ হচ্ছে এ দেওয়া আছে, নির্জনের রক্তের গ্রুপ বি দেওয়া আছে, নাবিলেটা দেওয়া আছে RH প্লাস ফ্যাক্টর। এগুলা হচ্ছে কি রক্তের ফ্যাক্টর, হ্যাঁ, এগুলা রক্তের ফ্যাক্টর, FACTOR, এগুলা রক্তের ফ্যাক্টর। এইগুলা হচ্ছে রক্তের গ্রুপ, এগুলা রক্তের গ্রুপ। বুঝছো? রক্তের গ্রুপ যে কোনো কিছু হইতে পারে, মানুষের শরীরের রক্তের গ্রুপে বিভিন্ন ফ্যাক্টর থাকে। একটা হচ্ছে RH পজিটিভ ফ্যাক্টর, আর একটা হচ্ছে RH নেগেটিভ ফ্যাক্টর, এটা খেয়াল রাখবা। গ নম্বর কোশ্চেনে বলছে সৃজনের রক্ত গ্রহণ করলে নির্জনের কোনো সমস্যা হবে কিনা। মানে সৃজনের রক্ত গ্রহণ করবে কে? নির্জন। তার মানে এ গ্রুপ বিশিষ্ট, এ গ্রুপের রক্ত এখানে, তার মানে কে গ্রহণ করতেছে? সৃজনের রক্ত গ্রহণ করলে নির্জনের কি সমস্যা হবে? তাহলে এ গ্রুপের রক্ত গ্রহণ করতেছে কে? রক্ত গ্রহণ করছে বা গ্রহণ করবে কে বলতো? বি গ্রুপের কেউ, বি গ্রুপের কোনো ব্যক্তি, বি গ্রুপের কোনো ব্যক্তি। সমস্যা হবে কোথায় এটাই জিজ্ঞেস করছে, তাই না? বি গ্রুপের কোনো ব্যক্তি। সো এখানে জানতে চাওয়া হয়েছে এখানে সমস্যাটা কি। সমস্যাটা ব্যাপক, গ্রহণ করতে পারবে কি না? অবশ্যই পারবে না, সমস্যা হবে। এক গ্রুপ আরেক গ্রুপেরটা কখনো পারে না। এটা ও পজিটিভ ও নেগেটিভের একটা ইস্যু আছে, যে কেউ ও পজিটিভ ওরা কেউ ডোনার হইতে পারে, আবার ও নেগেটিভ ওরা আবার অন্যদেরটা নিতে পারে। এই ধরনের কিছু জিনিস ও এর ক্ষেত্রে অ্যালাউড, ও গ্রুপ বিশিষ্ট। বাট এ বি একে অপরকে দিবে নিবে, এটা অ্যালাউড না। ইনফ্যাক্ট বর্তমান সায়েন্সে আরো যত অ্যাডভান্স মেডিকেল সায়েন্স আছে সেগুলোর ক্ষেত্রে জানা যায় যে এই যে ও পজিটিভ যে দিতে পারতেছে বা ও নেগেটিভ যে নিতে পারতেছে অন্য গ্রুপেরটা, এই বিষয়গুলোও হচ্ছে কি এখন আর প্রযোজ্য নাই। এখন একেবারে ঠিক যেই গ্রুপের রক্ত ওই গ্রুপের দিতে হবে, কারণ আরো অনেক এক্সটার্নাল ফ্যাক্টর থাকে, যেটার কারণে রক্তের হচ্ছে কি ওই যে বলা হয় রক্ত ম্যাচ করা। তোমরা দেখবা যে কেউ কেউ কাউকে রক্ত দিলে জিজ্ঞেস করে যে আপনার রক্ত কি গ্রুপ কি, তারপর হচ্ছে কি রক্ত টেস্ট করে দেখে যে রক্তের বিভিন্ন ফ্যাক্টর ম্যাচ করছে কিনা। ইভেন সেম ব্লাড গ্রুপের কেউ হইলেও নিশ্চিত হয়ে দিয়ে দেওয়া যাচ্ছে না, আগে টেস্ট করে নেওয়া লাগতেছে কোনো প্রবলেম আছে কিনা। সো দ্যাট মিনস এখানে আসলে তাত্ত্বিকভাবে কিছু কিছু বিষয়ের আরো অনেক রিসেন্ট যে অ্যাডভান্স মেডিকেল সায়েন্সে আরো অনেক চলে আসছে, যে আসলে অনেক বেশি সতর্ক থাকতে হবে। চাইলেই দিয়ে দেওয়া যায় না কেউ কাউকে। সো আমরা প্রাথমিক থিওরিটিক্যাল অনুযায়ী আমরা যেটা জানবো সেটা হচ্ছে এ আর বি এই দুইটা রক্তের গ্রুপ কেউ কাউকে দিতে পারবে না। ও পজিটিভ বা নেগেটিভের ক্ষেত্রে আমরা বলছি বিষয়টা কিন্তু আলাদা, বাট এ আর বি এর ক্ষেত্রে কিন্তু কেউ কাউকে দিতে পারবে না। সো সমস্যাটা কোথায় হবে দেখো, তোমাকে একটু ক্লিয়ারলি বলি আমি বুঝায়। তোমার কাছে দেখো ভাইয়া পুরা, তোমার কাছে মনে করো এ গ্রুপ আছে আর বি গ্রুপ আছে। সেটা চিন্তা করো, আমি এখানে বলতেছি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। অ্যান্টিজেন কি অ্যান্টিবডি কি এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না, আমরা আগে প্রশ্নের উত্তরটা দেখি। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি থাকে, এটা তোমরা জানো। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি আমি ইংলিশে লিখে বলছি, বাংলায় লিখবা আর কি। হ্যাঁ দেখো, এ গ্রুপে যে অ্যান্টিজেন থাকে সেটা হচ্ছে যে এ গ্রুপেরই থাকে, কিন্তু এ গ্রুপে যে অ্যান্টিবডি থাকে ওটা আবার থাকে বি গ্রুপের। বুঝি নাই মনে হয়? এ গ্রুপের যে অ্যান্টিজেন থাকে সেটার অ্যান্টিবডি থাকে বি গ্রুপের, আবার বি গ্রুপের অ্যান্টিজেন বি হয় কিন্তু অ্যান্টিবডি হয়ে যায় এর। বি গ্রুপের অ্যান্টিজেন বি হয়, অ্যান্টিবডি হয়ে যায় কিসের? এ। এই জন্যই ঝামেলাটা হয়ে গেল। ধরো নির্জন হচ্ছে বি গ্রুপের দেওয়া আছে, নির্জন এ গ্রুপেরটা নিল, তার মানে নির্জন আছে বি গ্রুপের, নির্জন রক্ত নিল এ গ্রুপের। বুঝছো? নির্জন যদি রক্ত নেয় এ গ্রুপের, তাইলে নির্জনের শরীর থেকে কি হবে? বি অ্যান্টিবডি চলে আসবে। বি অ্যান্টিবডি কি করবে? একই গ্রুপের যদি ধরো অ্যান্টিজেন আছে এর, তাহলে আমি তার বডিতে আবার এ অ্যান্টিবডি থাকতে পারবে না। অ্যান্টিবডি মানে বুঝো ওই জিনিসটার অ্যান্টি, তার মানে অ্যান্টিজেন এ হইলে অ্যান্টিবডিও এ হইতে পারবে না, তাহলে কিন্তু ঝামেলা।
আবার অ্যান্টিজেন বি হলে অ্যান্টিবডিও বি হইতে পারবে না। সো তুমি চিন্তা করে দেখো, কেউ যদি কি করে, বি গ্রুপের কেউ যদি এ গ্রুপের কোনো রক্ত নেয়, তাহলে তার শরীরে কি চলে আসবে, বি অ্যান্টিবডি চলে আসবে। তার মানে বি অ্যান্টিজেন এটার বিপরীতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বি অ্যান্টিবডি। তাহলে বি অ্যান্টিজেনের বিপরীতে যদি আমি এখন বি অ্যান্টিবডি ঢুকায় দেই মানুষের শরীরে, তাহলে ওই মানুষের সাথে সমস্যা হবে না? অবশ্যই সমস্যা হবে, কারণ এই অ্যান্টিবডিটা হচ্ছে এটার অপোজিট। সমস্যা কি কি হয়? দুই ধরনের সমস্যা হয়। দেখো কি বলবো, দেখো তো দুই ধরনের সমস্যা। প্রথম সমস্যাটা কি? প্রথম সমস্যাটা হচ্ছে এ গ্রুপের রক্তের যে লোহিত কণিকা আছে সেই লোহিত কণিকাকে জমাট বেঁধে ফেলে। ঠিক আছে, তাহলে কি করবে বলতো? এ গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমাট বাঁধিয়ে ফেলে। এটা একটা সমস্যা। ঠিক আছে, জমাট বেঁধে গেলে কিন্তু রক্তে সমস্যা হবে, বাঁধিয়ে ফেলে, রক্ত কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর 2 নম্বর কাজ কি করে, এ গ্রুপের রক্তের কোষ কলা ধ্বংস করে। কোষ কলা মানে হচ্ছে টিস্যু বোঝানো হয়, মানে একগুচ্ছ কোষ, এটাকে কোষ কলা বলে। তাহলে এই গ্রুপের রক্তের কোষ কলা নষ্ট করে। বুঝছো? এরকম হলে কিন্তু বিপদ। ফলশ্রুতিতে ব্যক্তি কি হবে, ব্যক্তি কিন্তু মারা যাবে একটা পর্যায়ে গিয়ে। ঝামেলা, তার রক্ত নষ্ট হয়ে যাচ্ছে, রক্তের লোহিত কণিকা জমাট বেঁধে যাচ্ছে, আবার রক্তের কোষ কলা ধ্বংস হয়ে যাচ্ছে। এইসব কারণে কিন্তু ব্যক্তির মারা যাওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস ওয়াই এ গ্রুপের কারো শরীরে বি গ্রুপের রক্ত দেওয়া যাবে না। ক্লিয়ার? বুঝছি আশা করি, কোনো কনফিউশন আশা করি নাই। আবার বলতেছি, এ গ্রুপে এ অ্যান্টিজেন থাকে, বি অ্যান্টিবডি থাকে। বি গ্রুপে বি অ্যান্টিজেন থাকে, এ অ্যান্টিবডি থাকে। দুইটা এ কখনো একসাথে থাকতে পারবে না, থাকলে এই সমস্যাগুলো হবে। তো তুমি যদি এ গ্রুপের কারো শরীরে বা বি গ্রুপের কারো শরীরে, এখানে যেমন বি গ্রুপের শরীরে এর রক্ত দিয়ে দিছে, ঠিক আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে বলতো? আচ্ছা, এই জায়গায় আমি একটা ছোট মিস্টেক করছি, সেটা হলো এ লিখে ফেলছি, কারণ বলে আমি তো মানে ওই ভাবছি এ গ্রহণ করছে, কিন্তু না, গ্রহণ করছে কিন্তু বি বি বি। তাহলে যে গ্রহণ করবে তারটা নষ্ট হবে। বুঝছো? যে গ্রহণ করছে সেই তো ক্ষতিগ্রস্ত হবে, যে দান করছে তার শরীরে তো আর যায়নি। তাহলে এখানে দান করছে, গ্রহণ করছে হচ্ছে বি গ্রুপ। তো যেটা বলতেছিলাম, বি যদি এর 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 রক্ত গ্রহণ করে, তাহলে বি এর শরীরে এর অ্যান্টিবডি চলে আসবে, অর্থাৎ বি অ্যান্টিবডি চলে আসবে। বি অ্যান্টিবডি চলে আসলেই এই সমস্যাগুলো হবে। বি গ্রুপের রক্ত লোহিত কণিকা জমাট বেঁধে ফেলবে, আর বি গ্রুপের রক্তের কোষ কলা ধ্বংস হয়ে যাবে, তখন ব্যক্তি কিন্তু মারা যেতে পারে। এই হচ্ছে সমস্যা। ক্লিয়ার? ওকে, তাহলে এবার হচ্ছে আমি নেক্সটে যাই। বলছে কি, দেখো, নাবিলকে বিয়ে করা রিমির জন্য ঝুঁকিপূর্ণ কেন, বিশ্লেষণ করো। নাবিলকে বিয়ে করতেছে রিমি। ক্লিয়ার? তো সেটা কিন্তু একটা ইস্যু দ্বারা হয়ে যাচ্ছে। কিভাবে ইস্যু দ্বারা হয়ে যাচ্ছে খেয়াল করো। নাবিলের মধ্যে বুঝো, নাবিলের মধ্যে RH প্লাস ফ্যাক্টর আছে, আর রিমির মধ্যে RH নেগেটিভ ফ্যাক্টর আছে। এগুলো কিন্তু সমস্যা, এগুলো একটু জেনে নিবা। হ্যাঁ, বুঝবা এগুলো একটু সমস্যা আছে। এই জন্য বিয়ের আগে অনেক সময় অনেকে রক্ত পরীক্ষা করে নেয়, RH ফ্যাক্টর টেস্ট করে নেয়। এটা করে নেওয়াটাই ভালো, আদারওয়াইজ একটু ঝামেলা হয়ে যায় অনেক ক্ষেত্রে। ঝামেলাগুলো কেমন হয়? সাধারণত RH ফ্যাক্টরগুলো যদি একই গ্রুপের মানুষ হয়, তাদের ক্ষেত্রে ম্যাচ করার এই RH ফ্যাক্টরগুলো হওয়ার ঝামেলাটা একটু প্রকট থাকে। এই জন্য ভিন্ন গ্রুপ হলে রিস্কটা একটু কম থাকে। বাট স্টিল এটা আসলে আল্লাহর হাতে, টোটালি আল্লাহর হাতে। আসলে বলা যায় না যে কার সাথে কি হয়ে গেছে। তো এই জন্য এটা একটু টেস্ট করে নেওয়াটা ভালো। অনেকের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব তীব্রভাবে ধারণ করে, মানে এই যে এই প্যাচটা, এই প্যাচটা যদি লেগে যায় কারোর ক্ষেত্রে, তাহলে তীব্র রূপ অনেকের ক্ষেত্রে ধারণ করে, অনেকের ক্ষেত্রে খুব একটা ধারণ করে না। স্টিল সতর্ক থাকাটাই উচিত। সো এই জন্য আসো আমাদের এই প্যাচটা কি লাগছে বা সমস্যাটা কোথায় হয়েছে এটা বলি। দেখো দেখো, নাবিলের কাছে আছে RH ফ্যাক্টর। নাবিলের কাছে কি আছে বলতো? RH প্লাস ফ্যাক্টর। মনে রাখবা, এটা সবসময় প্রকট হয়। প্রকট মানে কি আমি বলতেছি এখনই। আর রিমির কাছে আছে RH মাইনাস ফ্যাক্টর। রিমির কাছে আছে হচ্ছে RH মাইনাস ফ্যাক্টর। এটা হয় হচ্ছে প্রচ্ছন্ন, এটা হয় প্রচ্ছন্ন। এখন বুঝো, নাবিল রিমিকে বিয়ে করছে। বিয়ে করলে তাদের যে সন্তান আসবে, রিমির গর্ভে যে সন্তানটা আসবে, রিমির গর্ভের সন্তানেও কোনো একটা ফ্যাক্টর যাবে। এই দুইটা ফ্যাক্টরের কোনো একটা ফ্যাক্টর যাবে। এখন আসো, প্রকট মানে হচ্ছে কি? প্রকট মানে হচ্ছে তীব্র।
আর প্রচ্ছন্ন বলতে বোঝানো যায় যে তীব্র নয়, লঘু, এরকম। প্রকট মানে হচ্ছে ডোমিনেটিং, আর প্রচ্ছন্ন মানে কি, ডোমিনেটিং না। ঠিক আছে, ডোমিনেট করার অর্থ কি, মানে এই দুটো মিক্সড হওয়ার পর নতুন যে বাচ্চাটা আসতেছে তার শরীরে তো একটা না একটা ফ্যাক্টর যাবে, হয় এটা যাবে না হয় এটা যাবে। যায় কোনটা, যায় হচ্ছে প্রকটটা, যায় তীব্রটা যায়। তার মানে এদের এখানে সন্তানের কাছে যাবে প্রকটটা, সন্তানের কাছে কি যাবে বলো, সন্তানের কাছে প্রকট যায় সব সময়। তার মানে প্রকট যাওয়ার অর্থই হচ্ছে সন্তানের কাছে RH প্লাস চলে যাবে, RH প্লাস। এখন একই বডিতে যদি আলাদা আলাদা দুইটা ফ্যাক্টর হয় তাহলে সমস্যা হয়ে যায়। অর্থাৎ মা, অর্থাৎ রিমি, রিমি হচ্ছে আমাদের মা, তাহলে রিমির গর্ভে সন্তান আছে, রিমির গর্ভে কি আছে বলো, রিমির গর্ভে সন্তান, যেই সন্তানের ফ্যাক্টর হচ্ছে RH প্লাস, যেই সন্তানের ফ্যাক্টর হচ্ছে RH প্লাস। এখন দেখো রিমির যে অমরা, রিমির RH মাইনাস, রিমির RH মাইনাস অমরা থেকে, অমরা থেকে ঠিক আছে বাচ্চার গর্ভে চলে যায়, অর্থাৎ বাচ্চার শরীরে প্রবেশ করে, শরীরে প্রবেশ, বুঝছো, বাচ্চার শরীরে প্রবেশ করে, ক্লিয়ার, অমরা থেকে, গর্ভ থেকে। তাহলে এই RH ফ্যাক্টরটা এটা নেগেটিভ, নেগেটিভটা গিয়ে পজিটিভ, RH পজিটিভ বা RH প্লাস, এই RH প্লাস ফ্যাক্টর বাচ্চার শরীরে প্রবেশ করবে যখন গর্ভে বাচ্চাটা থাকবে, রিমির গর্ভে। তখন সমস্যাটা হবে যে RH ফ্যাক্টরটা গিয়ে, মানে RH মাইনাস ফ্যাক্টরটা আর কি, মানে রিমিটটা যেটা মাইনাসটা, মাইনাসটা গিয়ে ওই বাচ্চার শরীরে যে রক্তগুলো আছে সেই রক্তের এগেনস্টেই কাজ করা শুরু করবে। রক্তের যে হচ্ছে বিভিন্ন কণিকা আছে, রক্তের যে কণিকা সেগুলোকে ধ্বংস করা শুরু করবে, যার ফলশ্রুতিতে দেখা যায় বিশেষ করে সাধারণত লোহিত রক্তকণিকা এগুলোকে ধ্বংস করে। তখন সমস্যা যেটা হয়, বাচ্চার মধ্যে বডিতেই বাচ্চার প্রচুর পরিমাণে এইটা যদি অনেক বেশি, কারো কারো ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে বেশি মাত্রায় অ্যাক্টিভ হয় না। যাদের মাত্রায় বেশি করে, যাদের ক্ষেত্রে বেশি মাত্রায় এই সমস্যাটা অ্যাক্টিভ হবে, কোন সমস্যা বলো তো, এই যে RH মাইনাস ফ্যাক্টর RH প্লাস সন্তানের দেহে চলে যাবে, তখন সেই সন্তানের অনেক ক্ষেত্রেই দেখা যায় কি যে অনাকাঙ্ক্ষিত গর্ভপাত হয়ে যায়। অর্থাৎ বাচ্চাটা হচ্ছে গিয়ে যে আমাদের যে বাচ্চাটা যে হচ্ছে যে জরায়ুতে যে সংযুক্ত ছিল, অর্থাৎ যেটার মাধ্যমে বাচ্চাটা আস্তে আস্তে মায়ের গর্ভে বড় হবে, সেখান থেকে সে ডিসচার্জ হয়ে যায়, ঝরে নষ্ট হয়ে যায় বা আলাদা হয়ে পড়ে যায় বাচ্চাটা, এটাকে আমরা গর্ভপাত বলি। এই গর্ভপাতটা হওয়ার সম্ভাবনা থাকে যদি এই RH মাইনাস ফ্যাক্টরটা গিয়ে RH প্লাস ফ্যাক্টর শরীরে প্রবেশ করে। তাছাড়া অনেক ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে গর্ভপাত হয় না, অনেক ক্ষেত্রে শিশু জীবিত অবস্থায় বেঁচে যেতে পারে। জীবিত অবস্থায় শিশু বেঁচে গেলেও এখানে সে আর রোগবালাই থেকে মুক্ত থাকতে পারে না, তার কিন্তু তীব্র রক্ত স্বল্পতা দেখা দেয়, অর্থাৎ লিউকোমিয়া দেখা দেয় একদম ছোটবেলা জন্মের পরপরই, অথবা তার তীব্র জন্ডিস হতে পারে। সেক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে বাচ্চাটা কিন্তু মারাও যেতে পারে। এই জন্য এই ব্যাপারটা আমাদের একটু সতর্ক থাকতে হয়। এটাই হচ্ছে সমস্যা, যে নাবিল RH প্লাস ফ্যাক্টর, রিমি হচ্ছে RH মাইনাস ফ্যাক্টর। তো নাবিল যদি রিমিকে বিয়ে করে তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা আশা করি বুঝতে পারছি। এই বিষয়টা তোমরা একটু সতর্কতার সাথে লিখে দিবা আর কি। ক্লিয়ার? বুঝছি আশা করি। তাহলে একটু নেক্সটে যাই। জীবনের জন্য পানি, এগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন। তোমাদের পরীক্ষা আগামীকালকেই, আমি ক্লাসটাকে বড় করে তোমাদের পরীক্ষার উপর ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছি না, আমি এই বিষয়গুলোকে খুব ছোট আকারে ব্যাখ্যা করে দিচ্ছি। ওকে, তাহলে আসো দেখি। সো আচ্ছা, তো আমরা হচ্ছে এখন অধ্যায় 2 এর একটা সিকিউ দেখতেছি। সেটা হলো যে দেখো কি বলছে, ঢাকার বাসিন্দা আফসার সাহেব তার অফিসে বোতলজাত পানি পান করেন, তার স্ত্রী রান্নার জন্য এবং পান করার জন্য বাসায় পানি বিশুদ্ধ করে নেন। দেখো আফসার সাহেব সে কি করছে, সে হচ্ছে বোতলজাত পানি পান করছে, ঠিক আছে, আর স্ত্রী হচ্ছে বাসায় পানি বিশুদ্ধ করছে। সো গতে বলছে আফসার সাহেবের অফিসে পান করার পানি কিভাবে বিশুদ্ধ করা হয়। আচ্ছা দেখো, বোতলজাত যে পানিগুলো আছে, হ্যাঁ, বোতলজাত পানি, এগুলো মানে বিশুদ্ধ করার অনেক উপায় থাকে, যেমন হচ্ছে ক্লোরিনেশন করা হয়, ক্লোরিনেশন, ওকে, তারপর হচ্ছে রিভার্স অসমোসিস করা হয়, রিভার্স অসমোসিস, রিভার্স অসমোসিস, অসমোসিস, ঠিক আছে। সো এখানে আসলে আমরা কি করি দেখো, ক্লোরিনেশনটা আসলে কি করা হয়, ক্লোরিনেশনে ক্লোরিন দিয়ে, ক্লোরিনেশনে ঠিক আছে, দেখো ক্লোরিন ব্যবহার করে,
ক্লোরিন ব্যবহার করে জীবাণুমুক্ত করা হয়, জীবাণুমুক্ত করা হয়, জীবাণুমুক্ত করা হয়। আচ্ছা, এই যে ক্লোরিন ব্যবহার করে যে জীবাণুমুক্ত করা হয়েছে, এগুলা কোন ধরনের যৌগ ইউজ করে এই ক্লোরিনেশন করার জন্য? ক্লোরিনেশন করার জন্য যে ক্লোরিনটা আমরা পাই, অর্থাৎ মেইন কাজটা হচ্ছে ক্লোরিন। এখন ক্লোরিন কি ডিরেক্ট দেওয়া যায়? ক্লোরিন তো গ্যাস, ডিরেক্ট এইভাবে দেওয়া যাবে না। তাহলে ক্লোরিনটা আমরা কোত্থেকে পাবো? ক্লোরিনটা পাবো? দেখো, ক্লোরিনেশন করার জন্য ব্লিচিং ইউজ করা যায়। ব্লিচিং হচ্ছে এই যে দেখো KOCl Cl, এই যে এরকম ব্লিচিং এর হচ্ছে কি সংকেতটা কিছুটা এই যে এরকম। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই কারণ এটার মধ্যেই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা লাগে। KOCl Cl, সো এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত, ব্লিচিং। অথবা সোডিয়াম হাইপোক্লোরাইড ইউজ করা হয়। কি ইউজ করা হয়? সোডিয়াম হাইপোক্লোরাইড, ঠিক আছে। অর্থাৎ এটা দেখতে এই যে এরকম হয়, NOCl, সোডিয়াম হাইপোক্লোরাইড। এইগুলা যদি হচ্ছে পানিতে দেওয়া হয়, পানিতে দিলে এখান থেকে ক্লোরিন পাওয়া যায়। এই ক্লোরিনটাই পরে পানিতে যদি কোনো জীবাণু থাকে, অণুজীব থাকে, সকল ধরনের জীবাণুগুলোকে কি করে? জারিত করে জীবাণু থেকে মুক্ত করে দেয় পানিটাকে, অর্থাৎ পানিটা বিশুদ্ধ করা হয়। আর এর পরবর্তীতে আরেকটা প্রসেস তারা অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে রিভার্স অসমোসিস। সেটা হচ্ছে রিভার্স অসমোসিসটা হচ্ছে এখানে আসলে আমরা এই অসমোসিস যে পদ্ধতিটা, এটা এখানে অ্যাপ্লাই করি। এটা একটা মানে ফিক্সড পদ্ধতি, তোমরা জাস্ট এটা মেনশন করে দিবা, কারণ এটার ব্যাখ্যা তোমাদের বিজ্ঞানের জন্য আসলে তোমাদের বিজ্ঞান বইয়ের জন্য উপযুক্ত না। তোমরা হচ্ছে গিয়ে ক্লোরিনেশনটা ডিটেলস ব্যাখ্যা করে, এই যে এখানে যা বললাম এটা ব্যাখ্যা করে লিখবা যে এছাড়াও রিভার্স অসমোসিস পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে, অসমোসিসের বাংলা হচ্ছে অভিস্রবণ। সো এই রিলেটেড আলোচনা আমরা যাচ্ছি না, অভিস্রবণটা তোমাদের জন্য প্রযোজ্য না। ঠিক আছে, রিভার্স অসমোসিস মানে কি? এটা মানে হচ্ছে অভিস্রবণ, উল্টা অভিস্রবণ। এভাবে বাংলায় বললে উল্টা অভিস্রবণ বলা যায়। ঠিক আছে, তোমরা জাস্ট মেনশন করে দিবা যে রিভার্স অসমোসিস অ্যাপ্লাই করা হয়। তো এটা কেন মেনশন করছি আমি আলাদা করে? কারণ হচ্ছে যে এই বোতলজাত পানি বর্তমানে সব ধরনের বোতলজাত পানিতে রিভার্স অসমোসিস টেকনোলজিটা ইউজ করা হয় ক্লোরিনেশনের পাশাপাশি। ঘতে দেখো কি বলছে, আফসার সাহেবের স্ত্রী বিশুদ্ধ পানি পান করার জন্য তুলনামূলক সহজ ও সাশ্রয়ী। তাই না? কেন সহজ ও সাশ্রয়ী? কারণ সে যে বাসার পানি কি করে, পান করার জন্য বাসায় পানি বিশুদ্ধ করে, বাসায় সে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতেছে সেটা হচ্ছে স্ফুটন পদ্ধতি। দেখো, ওনার স্ত্রী বাসায় কি করতেছে? বাসায় স্ফুটন পদ্ধতি ব্যবহার করতেছে। স্ফুটন পদ্ধতিটা মানে কি? মানে হচ্ছে পানিটাকে বয়েল করা। ঠিক আছে, পানিটাকে বয়েল করা। এই যে পানি ফুটানো হয় না, স্ফুটন পদ্ধতি মানে কি? পানি ফুটানো। ঠিক আছে, কি বোঝানো হচ্ছে? পানি ফুটানো। বুঝতে পারছি কিনা? স্ফুটন পদ্ধতি মানে কি? পানি ফুটানো, অর্থাৎ পানি ফুটানো হচ্ছে এই যে ফুটানো পানিটা, এটাই হচ্ছে প্রায় 15-20 মিনিট ধরে ফুটাইলে এটা জীবাণু মুক্ত হয়ে যায়। সো এটা খুব সহজ কাজ, এটা একেবারে সহজ কাজ, তাই না? এটা এতটাই সহজ যে এখানে নিয়ে আসলে এটা নিয়ে আর কোনো চিন্তা করার কিছু নাই, মানে কোনো পদ্ধতি নাই, কিছু নাই, জাস্ট কি করতেছে? পানি ফুটিয়ে জীবাণু মুক্ত করতেছে। খুব সহজ কাজ। এরকম তাপমাত্রা পানি ফুটালে কি হয়? পানি ফুটালে জীবাণু, যে ভিতরে যে জীবাণু বা ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো মারা যায়। তো মারা গেলে পানিটা আসলে কি হয়? তখন জীবাণুমুক্ত হয়ে পড়ে। ঠিক আছে, এই খুব সহজ এবং ইজি পদ্ধতিতে চাইলে কিন্তু পানি স্ফুটন পদ্ধতিতে পানি বিশুদ্ধকরণ করা যায়, যেটা যে আফসার সাহেবের স্ত্রী করছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সটে যাই। নেক্সট বলা হলো তরল পদার্থের সবচেয়ে সহজলভ্য হলো পানি, এর মধ্যে একটি মানদণ্ড হলো পিএইচ, কিন্তু বর্তমানে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ওকে, ফাইন। উদ্দীপকের গ নাম্বারে বলছে পিএইচ জলজ জীবের জন্য কিভাবে কাজ করে। দেখো, তোমাদের একটা কাহিনী বলি আমি। গ নাম্বার, পিএইচ হচ্ছে যদি 7 থাকে, তোমরা জানো যে পিএইচ 7 থাকার অর্থ হচ্ছে সেটা নিরপেক্ষ থাকা। সো পানি, আদর্শ পানির পিএইচ হচ্ছে 7। ঠিক আছে, কারণ আদর্শ পানি কি হয়? পানি হচ্ছে নিরপেক্ষ হয়। তবে আমাদের যে প্রাকৃতিক যে পানির সোর্সগুলো আছে, নদী নালা ইত্যাদি পানি, সেগুলোর মধ্যে মাঝে মাঝে বিভিন্ন জিনিসের উপস্থিতির কারণে, বিভিন্ন আরো অনেক প্রাকৃতিক জিনিসের উপস্থিতির কারণে পানির মধ্যে, অর্থাৎ পানিতে তো জানো অনেক কিছুই আছে, এই কারণে দেখা যায় পিএইচ কম বেশি হয়। তবে আমাদের যে মাছ, পানির মধ্যে যে মাছ এবং অন্যান্য জীব আছে, মাছ বা অন্যান্য জীব, গাছপালা ইত্যাদির জন্য আসলে দেখা যায় কি, ইত্যাদির জন্য পানির আদর্শ পিএইচ হচ্ছে 6 থেকে 8। আদর্শ পিএইচ কত? 6 থেকে 8। যদি এর কম বেশি হয় তাহলে পানিটা অম্লীয় হয়ে যায় অথবা পানিটা অতিরিক্ত ক্ষারীয় হয়ে যায়।
তো অতিরিক্ত অম্লীয় বা ক্ষারীয় হলে কি হবে, পানির মধ্যে যে মাছগুলো আছে সেগুলো আসলে জীবিত থাকতে পারে না, অন্যান্য যে গাছপালা আছে সেগুলোর উপর এফেক্টেড হয়। অর্থাৎ গাছপালাগুলো পানি বা পানির আশেপাশে যে গাছপালাগুলো সেগুলো হচ্ছে গিয়ে দ্রুত বর্ধন হয় না, কিংবা ফলন আসে না গাছপালাগুলোর। কিংবা এই নদী নালা থেকে যদি আমি কম পিএইচ বিশিষ্ট পানি ফসলে দেয় তাহলে ফসল ক্ষতিগ্রস্ত হয়, ইত্যাদি সমস্যা। আসলে পিএইচ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এটা সমস্যা হয় আর কি। আর জলজ জীবের জন্য তো অবশ্যই সমস্যা হয়, মাছ আছে, কিংবা তোমাদের যে বাস্তুতন্ত্র, তো তোমরা আসলে শুনছো বাস্তুতন্ত্র এই কথাটা, এর মানে কি পানির মধ্যে একটা সিস্টেম আছে, শুধু তো মাছ থাকে না, বিভিন্ন বিভিন্ন ধরনের অণুজীব থাকে, ভালো অণুজীব থাকে, তারপর হচ্ছে শ্যাওলা থাকে, তারপর হচ্ছে গিয়ে জলজ উদ্ভিদ থাকে, এগুলো সবই ক্ষতিগ্রস্ত হয় যদি হচ্ছে গিয়ে পিএইচটা রেঞ্জটা ঠিক না থাকে, অর্থাৎ 6 থেকে 8-এর মধ্যে না থাকে। বুঝতে পারছি আশা করি। তারপর দেখো কি বলছে, উদ্দীপকের পদার্থটি পানি দূষণ রোধে কি কি পদক্ষেপ নেওয়া যায়। পানি দূষণ রোধে কি কি পদক্ষেপ নিব, এটা ভেরি সিম্পল। পানি দূষণ রোধ করব কি করব, ওই যে নদী নালাগুলো হচ্ছে কি নষ্ট করতে দিব না, তারপর হচ্ছে কি করব আমরা হচ্ছে ময়লা প্লাস্টিক ইত্যাদি বর্জ্য নদী নালায় ফেলবো না, তারপর হচ্ছে গিয়ে নদী নালার যে আমাদের যে বিভিন্ন শিল্প কারখানার যে বজ্রগুলো সেগুলো নদী নালার সাথে কানেক্ট করা যাবে না। এই ধরনের সমস্যাগুলো যদি আমরা না করি তাইলেই হচ্ছে গিয়ে আমাদের কি হবে, পানির দূষণটা রোধ করা সম্ভব হবে। এই বিস্তারিত ব্যাখ্যাগুলো এগুলো তোমরা নিজেরা লিখে ফেলতে পারবা, আই নো। এরপর হচ্ছে উন্নততর জীবনধারা, ঠিক আছে, তোমাদের যে এক অধ্যায়, প্রথম যে অধ্যায়টা সেটাই। দেখো এখানে বলছে 14 বছরের তনুর ওজন 35 কেজি এবং উচ্চতা হচ্ছে 1.5 মিটার। ইদানিং তার ত্বকে লালচে দাগ পড়েছে, খাওয়ায় তেমন রুচি নেই। ত্বকে লালচে দাগ পড়েছে, খাওয়ায় তেমন রুচি নেই, কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে। দেহের তাপমাত্রা ঠিক আছে, মানে দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে, এটাতে কি বোঝানো হয়েছে, মানে হচ্ছে তার জ্বর হয়নি, বুঝছো। জ্বর হইলে তো নানা রকম সমস্যা আছে, কিন্তু তার জ্বর হয় নাই, তারপরে হচ্ছে তার এই সমস্যাগুলো কি কি, এই যে লালচে দাগ পড়া, খাওয়ায় রুচি নাই, এই সমস্যাগুলো তার জ্বর না হওয়া সত্ত্বেও আছে, এটাই ইন্ডিকেট করছে। আর তনুর হচ্ছে দেখো ওজন দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে, তনুর ওজন এবং উচ্চতা। তোমাকে বলছে তনুর 2 দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে। মৌল বিপাক মানে হচ্ছে এই যে খাবার হজম, মানে হচ্ছে ধরো আমাদের বডি, মৌল বিপাক বলতে কি বুঝেছে কথাটা একটু বুঝো। মৌল বিপাক, বিপাক মানে কি, বিপাক মানে ডাইজেশন বা হজম। আমাদের বডি দৌড়াদৌড়ি করলে, বিভিন্ন কাজ করলে, ভারী পরিশ্রম করলে ইত্যাদি করলে তো আমাদের শক্তি ব্যয় হয়ই। তাছাড়াও বডির যে ইন্টারনাল ফাংশন আছে, ডাইজেশন থেকে শুরু করে হৃৎপিণ্ডের পাম্প টাম থেকে শুরু করে রক্ত প্রবাহ, সবকিছুতে কিন্তু বডির একটা নিজস্ব শক্তি ব্যয়ের প্রয়োজন আছে। বডির যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেগুলোর ফাংশন, সেগুলোর সিস্টেম বজায় রাখার জন্য বডিতে শক্তি ব্যয় হয়। তার মানে তুমি যদি কিছু না করে সারাদিন শুয়ে থাকো, ঘুমায় থাকো, তাও কিন্তু তোমার একটা ব্যাপক পরিমাণ একটা শক্তি কিন্তু তোমার বডির ইন্টারনাল অর্গানের কাজে ব্যয় হয়ে যাবে, অর্থাৎ শক্তি ব্যয় হয়ে যায়। এটাকে আমরা বলতেছি মৌল বিপাক, মানে কি বডির সিস্টেম যেই শক্তিটাকে ব্যয় করে। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে আসো দেখি। গ নাম্বার, আচ্ছা 2 দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে। শোনো খেয়াল করো বিষয়টা দেখো, তনুর হচ্ছে 2 দিন, আমরা একদিনের হিসাব যদি আমরা করি, কিলো ক্যালোরি যদি আমরা একদিনের হিসাব করি, তো আমরা বলছিলাম যে এর ওজন হচ্ছে 35 কেজি। দেখো তনু আমরা আসলে বুঝতেই পারতেছি সে একটা ছেলে, তনু হচ্ছে একটা ছেলে, নাম দেখে বোঝা যাচ্ছে। তো এখন একটা জিনিস আমরা একটা জানি যে পুরুষ মানুষের মৌল বিপাকে প্রতি ঘন্টায় সাধারণত 0.9 কিলো ক্যালোরি শক্তি ব্যয় হয়। দেখো আমরা কি বলতেছি, আমরা জানি পুরুষ মানুষের বা পুরুষের দেহে প্রতি ঘন্টায় মৌল বিপাকে 0.9 কিলো ক্যালোরি শক্তি ব্যয় হয়, ঠিক আছে। ব্যয় বানানটা একটু ভুল লিখছি, এটা শুধু ব জফলা অন্তস্থীয় হবে। শক্তি ব্যয় হয় 0.9 ক্যালোরি প্রতি ঘন্টায়, এবং এটা কিন্তু প্রতি কেজিতে, এই কথাটা আমি একটু উল্লেখ করে দিই, প্রতি কেজিতে প্রতি ঘন্টায় 0.9 কিলো ক্যালোরি ব্যয় হয়। এখন আসো ঘটনা হলো, তাহলে দেখো 2 দিন, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং 2 দিনে, আচ্ছা এইভাবে বলি,
তাহলে এখন আমরা কি বলতে পারি 2 দিনের পর, যাকে তোমাদের সহজ করে বোঝাই, একদিনে দেখো, একদিন মানে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে একদিনে তনুর শক্তি ব্যয় হয়, তনুর শক্তি ব্যয় হয়, দেখো একদিন মানে কত? 24 ঘন্টা, প্রতি কেজিতে 24 ঘন্টা। তাহলে তার 35 কেজির জন্য আমরা আগে 35 লিখবো, কারণ 1 কেজিতে তো হচ্ছে 0.9 হয়, তাহলে 35 কেজিতে কত হবে? 35 ইন্টু 35 কেজিতে 0.9, তার মানে 35 ইন্টু 0.9। আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে তার 35 কেজিতে প্রতি ঘন্টায় ব্যয় হয়। তাহলে একদিনে 24 ঘন্টা, তাহলে আসো আমরা 24 ঘন্টা দিয়ে গুণ করে দিই, সমান, তাহলে কত আসতেছে? ক্যালকুলেটরটা কোথায়? এই যে আমাদের ক্যালকুলেটর। ওকে, হ্যাঁ এই ক্যালকুলেটর তো কাজ করতেছে না। এই যে আমাদের ক্যালকুলেটর, এইখানে আরেকটা আছে। ওকে, সো দেখো 35 ইন্টু হচ্ছে 0.9 ইন্টু হচ্ছে 24, ঠিক আছে? তাহলে এখানে আসতেছে 756 কিলো ক্যালোরি, 756 কিলো ক্যালোরি। এটা হচ্ছে একদিনে। তাহলে 2 দিনে কত হবে? 2 দিয়ে গুণ করে দিব, শেষ। তাহলে সুতরাং 2 দিনে তনুর শক্তি ব্যয় হয় সমান 2 ইন্টু 756 কিলো ক্যালোরি। ঠিক আছে, ইন্টু 2, তাহলে এটা আসবে হচ্ছে 1512 কিলো ক্যালোরি অ্যান্সার। বুঝতে পারছো? একদম ইজি। ওকে, এখন আসো, এখন একটু আমরা দেখি যে ঘ নাম্বারে বলছে তমুর সমস্যাগুলোর সমাধানের উপায় কি। প্রথমে বুঝো, তার জ্বর হয় নাই, গায়ে লালচে দাগ পড়ছে, এটার জন্য সমস্যা কোথায়? দেখো ঘ নাম্বারে যাই। ঘ, গায়ে লালচে দাগ। শোনো, এই দুইটা সমস্যাই হয় ভিটামিন বি এর অভাবে। এই যে লালচে দাগ পড়া আর খাবারের রুচি নাই, দুইটা সমস্যাই কিসের অভাবে হয়? ভিটামিন বি এর অভাবে। দেখো গায়ে লালচে দাগ, এইটা পরে হচ্ছে ভিটামিন বি5 এর অভাবে। দুইটাই ভিটামিন বি, তবে ভিটামিন বি এর মধ্যে কিন্তু বিভিন্ন টাইপ আছে। যেমন ভিটামিন বি5 এর অভাবে হচ্ছে গিয়ে কি হয়? এই ভিটামিন বি5 এর অভাবে হচ্ছে গায়ে লালচে দাগ পড়ে। আর দ্বিতীয় যে সমস্যাটা, খাবারে রুচি নেই, খাবারে রুচি নেই, এইটা কেন হয়? এটা হয় হচ্ছে ভিটামিন বি1 এবং হচ্ছে বি6 এর অভাবে। ভিটামিন বি1 এবং বি6 এর অভাবে। এই সবগুলা সমাধান সম্ভব, মানে সলভ করা সম্ভব। এই সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান হচ্ছে আমাদেরকে ভিটামিন বি খাইতে হবে। তাহলে ভিটামিন বি কই কই পাবো? এই সরি, পড়ে গেল, দুঃখিত, পড়ে গেল হাত থেকে। তাহলে ভিটামিন সমাধান হচ্ছে কি? সমাধান হচ্ছে ভিটামিন বি খাইতে হবে। ভিটামিন বি পাবো কই? ভিটামিন বি পাবো হচ্ছে লাল আটা। লাল আটা মানে তো বুঝছে, এখন যে সাদা আটা পাওয়া যায় এগুলো না, লাল পাওয়া যায়, হ্যাঁ, লাল আটা। তারপর হচ্ছে লাল চাল, ওকে ক্লিয়ার। তারপর হচ্ছে তেল বীজ, তেল বীজ, লাল আটা, চাল, তেল বীজ। তারপর হচ্ছে ছোলা, ছোলা, ঠিক আছে। তারপর হচ্ছে ডিম, 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 শাকসবজি, মাছ মাংস, ডিম, শাকসবজি, মাছ মাংস, মাছ মাংস। স্পেশালি যকৃৎ খাইতে হবে। যকৃৎ মানে বুঝছো? লিভার, কলজা, কলজা খাওয়া, কলজা, বুঝছো? পশু পাখি অর্থাৎ মানে গরু, ছাগল, এগুলো আর কি খাবে? এগুলো হচ্ছে কলিজা টলিজা, এগুলো খাইতে হবে। কলিজা, বৃক্ক, ঠিক আছে, গুর্দা বলা, মানে বৃক্ক তো আছেই, গুর্দাও পাওয়া যায়। অর্থাৎ এই যে তোমার এই যে কলিজা, গুর্দা, এই যে জিনিসগুলো আছে, লিভার, এই লিভার খাইতে হবে আসলে। হ্যাঁ, এগুলো যদি তুমি খাও তাহলে হচ্ছে তোমার ভিটামিন বি এর ঘাটতি পূর্ণ হবে। ক্লিয়ার? বুঝতে পারছি আশা করি। নেক্সটে যাই, আসো। নেক্সট, নোমান ও নয়ন, দশম শ্রেণীর শিক্ষার্থী। নোমানের ওজন 75 কেজি, উচ্চতা হচ্ছে এত, নয়নের হচ্ছে 64, উচ্চতা এত। নোমান প্রায় দোকান থেকে বার্গার, পিজা, চিপস খায় এবং ঘরের তৈরি খাবারে অনীহা প্রকাশ করে। কি সমস্যা হবে নোমানের? সমস্যা ব্যাপক সমস্যা, ব্যাপক। আরে খাবারগুলোর সমস্যা করবে না মানে? এই কি বললাম, ফাস্ট ফুড মানেই তো সমস্যা। ফাস্ট ফুড মানে রোমানের বিভিন্ন গায়ে মানে তার হচ্ছে গিয়ে দেহে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। তারপর হচ্ছে বিভিন্ন কোলেস্টেরল জাতীয় সমস্যায় ভুগবে, কারণ তার যে হচ্ছে গিয়ে তোমার
যে এগুলা চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত পরিমাণ চর্বি জাতীয় খাবার এবং তৈলাক্ত খাবার হওয়ার কারণে এটা হচ্ছে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে। দেহে ফ্যাটি লিভার হইতে পারে, অর্থাৎ লিভারে যে সমস্যাটা হয় সেটা। তারপর হচ্ছে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। তারপর হচ্ছে কোলেস্টেরল এর মাত্রা বৃদ্ধি পেয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি সমস্যা কিন্তু নোমানের হবে যদি সে এই খাবার বার্গার পিজা চিপস এগুলো খায় বসে থাকে কিন্তু বাসার খাবার না খায়। এবং সে আরেকটা বড় সমস্যা হবে, সে অপুষ্টিতে ভুগবে। কারণ এই জাতীয় উপাদানগুলায় আমাদের যে এসেনশিয়াল বা ইম্পর্টেন্ট যেসব ভিটামিন টিটামিনগুলো থাকে, ভিটামিন, তারপর অন্যান্য প্রোটিন যেগুলো থাকে গুরুত্বপূর্ণ, মিনারেলস যেগুলো আছে এগুলো কিন্তু পাওয়া যায় না। বিশেষ করে ভিটামিন এবং মিনারেলস এগুলো কিন্তু ভালো খাবারের উৎস থেকে গ্রহণ করতে হয়, ওগুলাতে কিন্তু এই যে এইসব ফাস্ট ফুডে কিন্তু এগুলো নাই। তাহলে এই যে অপুষ্টিতে ভোগা এই সমস্যাটাও তার হবে। তাহলে এখানে কয়েকটা সমস্যা পাচ্ছি আমরা, কি ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে, তার কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং সে অপুষ্টিতে ভুগবে এবং তার দেহ স্থূলকায় হয়ে যাবে। স্থূলকায় হয়ে গেলেও কিন্তু দেহে নানা রকম রোগ বাধা বাঁধতে পারে, যেমন হচ্ছে ডায়াবেটিসের উপদ্রব দেখা দিতে পারে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু হবে যদি সে এভাবে কন্টিনিউয়াসলি ফাস্টফুড খায় এবং বাসার খাবার না খায়। ক্লিয়ার? বুঝছি। ঘতে কি বলছে? ঘতে হচ্ছে নোমান ও নয়নের মধ্যে কে বেশি স্থূল, বিএমআই এর আলোকে ব্যাখ্যা করো। আমাদেরকে বিএমআই ক্যালকুলেট করতে হবে। সো ঘতে যাই। ঘ, নোমান ও নয়ন দশম শ্রেণীর শিক্ষার্থী। নোমানের ওজন হচ্ছে 75 কেজি এবং উচ্চতা হচ্ছে 1.65 মিটার। সো আমরা দেখি, আসো নোমান। দেখো নোমানের ক্ষেত্রে এটা আমরা বলি, নোমানের ক্ষেত্রে আসো বিএমআই দেখি, বিএমআই। সো আমি বিএমআই এন দিলাম, এন মানে কি নোমান। বিএমআই এর ফর্মুলা তোমরা জানো, বিএমআই হচ্ছে উচ্চতা, সরি এটা হচ্ছে ওজন হবে, দেহের ওজন। ওজন হচ্ছে গিয়ে কেজিতে ব্যবহার করতে হবে, ওজন কেজিতে, এবং উচ্চতা ব্যবহার করতে হবে হচ্ছে মিটারে। উচ্চতা মিটারে ব্যবহার করতে হবে, উচ্চতার উপর হচ্ছে স্কয়ার হবে। ঠিক আছে? তো আমি একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দেখা দিই, তাহলে বুঝতে পারবা যে আসলে, বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে উচ্চতার উপর কি বসবে? স্কয়ার বসবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে ফর্মুলা যদি আমরা বসাই, ওজন কত দেওয়া আছে? নোমানের ওজন হচ্ছে 75 কেজি, 75, এবং উচ্চতা হচ্ছে 1.65। এটার উপর আমরা স্কয়ার দিয়ে দিব। এই যে দেখো 1.65 মিটার দেওয়া আছে এবং নোমানের ওজন দেওয়া আছে 75 কেজি। তাহলে 75 এর নিচে আমরা 1.65 বসায় দিয়ে আসো, একদম ইজি। তাহলে এখানে 75 ডিভাইড বাই হচ্ছে 1.65। সো এখানে আসতেছে কি হলো, 1.65 স্কয়ার। এটা আসতেছে 27.55। ঠিক আছে? এবং নয়নের ক্ষেত্রে যদি আমরা বলি, নয়নেরটা এখানে লিখি, নয়নের ক্ষেত্রে দেখো, নয়নের ক্ষেত্রে ওজন হচ্ছে 64 কেজি এবং উচ্চতা হচ্ছে 1.7 মিটার। এবার আমরা যদি বিএমআই, নয়নের বিএমআই বের করি, ওমা, নোমান নয়ন সবই তো এক হয়ে গেল। তাহলে এক কাজ করি, আমি নোমানেরটা দিয়ে দিই হচ্ছে, নোমানেরটা 1 নাম্বার দিয়ে দিই, কারণ দুইটা এন দিলে সেম হয়ে যায়। আর নয়নের বিএমআই দিয়ে দিই হচ্ছে 2 নাম্বার বিএমআই। এটাও সেম, উপরে থাকবে হচ্ছে ওজন কেজিতে আর নিচে থাকবে হচ্ছে উচ্চতা, কোথায়? উচ্চতা থাকবে হচ্ছে মিটারে, এবং আমরা উচ্চতার উপর কি দিব? উচ্চতার উপর স্কয়ার দিব, স্কয়ার। তাহলে আসো ওজন কত দেখলাম আমরা? 64 কেজি এবং উচ্চতা হচ্ছে 1.7 স্কয়ার। আসো ওর বিএমআই কত আমরা একটু দেখে ফেলি। কত আসছে? এটা 22.14। তাহলে এটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি এটা ইংলিশে লিখে ফেলছি, আমাদের সায়েন্সে বুঝছো সব ইংলিশে, এই জন্য খালি ইংলিশ বাংলা করে ফেলি। 27.55 আর এইটা হচ্ছে 22.14। এই হচ্ছে বিএমআই। ঠিক আছে? তাহলে বেশি স্থূল কে? বুঝাই যাচ্ছে যার বিএমআই বেশি সে বেশি স্থূল। তার মানে বুঝতেই পারতেছো, সুতরাং নোমান স্থূল বেশি, সুতরাং নোমান স্থূল বেশি। এই তো, এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ইজি। বিএমআই বের করবে, উপরে থাকবে ওজন, নিচে থাকবে উচ্চতার উপর স্কয়ার, উচ্চতা বসবে মিটারে। ঠিক আছে? তাহলে তুমি এভাবে বিএমআই বের করে ফেলবে। তারপর দেখবে যে যার বিএমআই বেশি সে হচ্ছে স্থূল বেশি। এবং তোমাদের বিএমআই একটা প্যারামিটার সেট করা আছে, দেখবা
যে 18.5 থেকে 18.5 থেকে যদি 24 হয়, 18.5 থেকে 24 এটা হচ্ছে স্বাভাবিক বিএমআই, ঠিক আছে, স্বাভাবিক স্বাভাবিক। তারপরে এটার এটার কম যদি হয়, এটার কম হলে হচ্ছে গিয়ে তোমার সে কি, সে হচ্ছে দুর্বল, অর্থাৎ সে খুব শুকনো শাকনা, এটা আসলে অ্যালাউড না। আবার 24 থেকে হচ্ছে গিয়ে 29, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে স্বাভাবিকের থেকে বেশি, তার মানে স্থূল পর্যায় আর কি, হ্যাঁ, এটা হচ্ছে স্থূল পর্যায়, স্বাভাবিকের থেকে বেশি, এটা তোমরা জানো, 29.9। আর যদি গ্রেটার দেন 30 হয়, এরকম যদি হয়, তাহলে কিন্তু সেটা অতিকায় স্থূল হয়ে যায় বা অবিসিটির পর্যায়ে পড়ে যায়, ঠিক আছে, অতিকায় স্থূল বা অবিসিটির পর্যায়ে পড়ে যায়। তাহলে স্বাভাবিকটা কত? স্বাভাবিক হচ্ছে 18.5 থেকে 24.9, সরি এটা ভুল বলছি, এখানে হচ্ছে 24.9 হবে, ওকে, 24.9। আর এটা হবে হচ্ছে 25 থেকে 29.9 হলে সেটা স্বাভাবিকের থেকে একটু বেশি স্থূল, 30-এর বেশি হয়ে গেলে সেটা কিন্তু অতিকায় স্থূল, ঠিক আছে, সেটা কিন্তু সমস্যা হয়ে যায় তখন। তাহলে এই ছিল তোমাদের মোটামুটি আলোচ্য বিষয় আমাদের, এগুলা থেকে আশা করি তোমরা বেশ কিছু উপকৃত হয়েছো, তোমাদের কনফিউশন বেশ কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা হচ্ছে আগামীকাল ভালো করে তোমাদের এক্সামটা দিয়ে আসো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, দেখা হবে সামনের কোনো একটা ক্লাসে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।